আনারের মা, কান্নাকাটি বন্ধ করো, তোমার আম্মাকে জুস টুস কিছু দাও। জি বুবু আম্মা। বলেই আনারের মা দৌড় দিল রান্নাঘরের দিকে। এলিন নাহিন হেরাকে জড়িয়ে ধরে আছে। কত ভয় পেয়েছিলাম জানো বৌমনি, নাহিন অনেক কেঁদেছে তোমার জন্য। নাহিন বলল। আর তুমি মনে হয় কাঁদনি এলিন? বুবু বলল। বাড়িতে কান্নাকাটির একটা রোল পড়েছিল হেরা। হেরা, আমার দিকে তাকাও। হেরা বুবুর দিকে তাকালো। এখন শরীর ভালো লাগছে? হেরা মাথা হালকা ঝাঁকালো। নওশাদ দূরে সোফায় বসে তাকিয়ে আছে হেরার দিকে। কোনো কথা নেই মুখে, পাথরের মতো চোখ নিয়ে দেখছে। ভাইয়া, ওষুধ সব কি বুঝিয়ে দিব তোমাকে? প্রেসক্রিপশনে লেখা আছে না, তাতেই হবে, আমি খাইয়ে দিব। ওষুধের প্যাকেটের গায়েও স্টিকার লাগানো আছে, কখন কতটুকু। তাহলে তো হলোই, তুই চা খেয়ে রেস্ট নে। আমি ঠিক আছি, তুমি 2-3 দিন কোনো রেস্টই নাওনি, প্লিজ তুমি রেস্ট নাও। ভাবি ঠিক আছে এখন? ঠিক নেই ফারহান, দেখছিস না কথা বলছে না কোনো। একটা ট্রমার মধ্য দিয়ে যাচ্ছে 2-4টা দিন, এরকম চুপচাপ থাকবে, তারপর ঠিক হয়ে যাবে। সবাই স্বাভাবিক ব্যবহার করলে ঠিক হয়ে যাবে। তুমি পাশে থাকো, ভালো লাগবে ভাবির। নওশাদ ফারহানের দিকে তাকালো শুধু। নওশাদ শোয়েবকে কাছে ডাকলো। জি মামা। জিনিস এসেছে? হ্যাঁ, সেট করাও হয়ে গেছে, গিয়ে দেখেন একটু। বুবু বললেন। বাবু, তোর অফিসের লোকজন, বন্ধু বান্ধব এত এত ফ্লাওয়ার বুকে পাঠিয়েছে হেরার জন্য। এলিন এক্সাইটেড হয়ে বলল। জানো বৌমনি, আজকে সকাল থেকে বাসা ভরে গেছে ফ্লাওয়ার বুকেতে, এত সুন্দর সুন্দর ফুল। এলিন ফিসফিস করে হেরার কানের কাছে বলল। তোমার ঘরে দারুণ সারপ্রাইজ আছে আজ, একটা ভাইয়াতে আর বাকিটা আমার আর নাহিনের। হেরা ওদের কারো কথাই কোনো কিছু বলছে না, শুধু তাকিয়ে আছে। নিশাল কোথায় বুবু? তাই তো রে বাবু, একদম ভুলে গেছি, ও ঘুমোচ্ছে। বলেছিল তোরা আসলে ডেকে দিতে। আনারের মা, যাও তো ডাক দাও তোমার ভাইয়াকে, বলো তার বাবা আর মা চলে এসেছে। থাক বুবু, ঘুমাকো। না না, রাগ করবে না হেরা, হেরার জন্য অপেক্ষা করছিল। আনারের মা নিশালকে ডাকতে গেছে। নওশাদ উঠে এসে হেরার পাশে দাঁড়ালো। রুমে যাবে এখন নাকি এখানে থাকবে? হেরা মুখে কিছু বলল না, শুধু উঠে দাঁড়াতে নিল। নওশাদ হাত বাড়িয়ে ধরল ওকে। আমি ধরছি। বাবু, যা তোরা রুমে যা, রেস্ট নে। হ্যাঁ বুবু। নওশাদ নিচের রুমের দরজার কাছে এসে হেরার কানে কানে বলল। হসপিটালে বলেছিলাম না তোমার জন্য একটা জিনিস এনেছি, রুমে ঢুকলেই দেখবে। নওশাদ হেরাকে সারপ্রাইজ দিতে চেয়েছিল, কিন্তু দরজা খুলে সে নিজেই সারপ্রাইজ হয়ে গেল। নওশাদ হেরার জন্য নতুন বেড কিনে এনেছে। হেরা বেড দেখে অবাক হলো, মুখে যদিও কিছু বলল না, কিন্তু ওরা দুজন সবচেয়ে বেশি অবাক হলো পুরো ঘর ফ্লাওয়ার বুকে মোম ফেয়ারি লাইট দিয়ে এলিন আর নাহিন খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে দেখে। রং বেরঙের আলোতে রুমটা যে এভাবে সাজানো থাকবে নওশাদ বোঝেনি। ও একটু ভ্যাবাচেকা খেয়ে গেছে। তোমাকে অবাক করতে গিয়ে আমি নিজেই অবাক হয়ে গেছি হেরা। মেয়েগুলো তো দেখি এলাহি কাণ্ড করে বসে আছে। নওশাদ হেরাকে বিছানায় নিয়ে বসালো। বেডটা পছন্দ হয়েছে তোমার? আর আগেরটা পলিশ করিয়ে যত্ন করে রেখে দিব নিশাল আর ওর বউয়ের জন্য। হেরার বসে থাকতে খারাপ লাগছে, ও কাত হয়ে শুয়ে পড়ল। নওশাদ কমফোর্টারটা গায়ে দিয়ে দিল। আরাম করো, আমি ফ্রেশ হয়ে আসি। দরজায় নক করার শব্দে নওশাদ তাকালো। নিশাল এসেছে বোধহয়। পাপা আসবো? এসো এসো বাবা, ওই যে তোমার আন্টিকে নিয়ে এসেছি। সরি, আমি ঘুমিয়ে গিয়েছিলাম। নিশাল হেরার কাছে গিয়ে বসল, কপালে হাত দিয়ে বলল। এখন শরীর কেমন তোমার? হেরা তাকিয়ে আছে, কোনো কথা বলছে না। তুমি নাকি কারোর সঙ্গে কথা বলছো না? আমার সঙ্গেও কথা বলবে না? নওশাদ গায়ের শার্টটা খুলতে খুলতে নিশালকে দেখছে। আমার খুব খারাপ লাগছে, তুমি আমার জন্য গিফট কিনতে গিয়ে এত বড় বিপদে পড়লে। তোমার কিছু হয়ে গেলে আমি সারা জীবন গিল্টি ফিল করতাম। সব আমার জন্য হয়েছে, আমি জানি। নিশাল ওদের অবাক করে দিয়ে কেঁদে দিল।
নওশাদ নিশালের কাছে এসে দাঁড়ালো। না, বাচ্চা তোমার জন্য কিছু হয়নি। আমি জানি পাপা, তুমি মামুনি দুজনেই আমার জন্য কষ্টটা পেলে। নিশাল হেরার হাত ধরল। তুমি সুস্থ হয়ে ওঠো মামুনি। হেরা উঠে বসে নিশালের হাতটা ধরল। ওর চোখ দিয়েও পানি পড়ছে। নওশাদ নিশালের ঘাড়ে হাত রাখতেই নিশাল পাপাকে জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে উঠল। সরি পাপা, আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। নওশাদের কাছে অদ্ভুত লাগছে, সে এক নতুন নিশালকে দেখছে। ছেলেটার মন এত সফট ও বুঝতেই পারেনি কখনো। নওশাদ অবাক হয়ে ছেলেকে বুকে জড়িয়ে ধরে আছে। নিশাল বাবা আমার, তুমি এত মন খারাপ করলে তোমার মামুনি আরও কষ্ট পাবে। দেখো কাঁদছে তোমার সঙ্গে। এটা জাস্ট একটা ঘটনা ছিল, আমারই ভুল হয়েছে। তোমার মামুনিকে একটা মোবাইল কিনে দেওয়া দরকার ছিল, আমার মোবাইল নাম্বারটা নোট করে দেওয়া দরকার ছিল, বাসার ঠিকানাটা জানানোর দরকার ছিল। আমি কিছুই করিনি। এত বড় একটা ঘটনা ঘটবে বুঝতেই পারিনি। আজ যদি মামুনির কিছু হয়ে যেত পাপা, খারাপ লোকের তো অভাব নেই। কিছুই হতো না, আমি হতে দিলে তো। আমি আছি তো, আমার ফ্যামিলির জন্য তুমি মন খারাপ করো না। তুমি তোমার মামুনিকে একটু গাইড করো কিভাবে চালাক চতুর হওয়া যায়, কেমন? তার আগে মামুনির জন্য একটা মোবাইল কিনে নিয়ে আসো তোমার পছন্দ অনুযায়ী। মামুনির চালাক হতে হবে না, যেমন আছে তেমনই থাকুক, শুধু একটু কেয়ারফুল থাকলেই হবে। আমি এক্ষুনি যাচ্ছি মোবাইল কিনে নিয়ে আসতে। ঠিক আছে, যাও। নওশাদ নিশালকে কার্ড বের করে দিল। নিশাল চোখ মুছে ঘর থেকে ছুটে বের হয়ে গেল। দেখলে হেরা, ছেলেটা তোমার জন্য অস্থির হয়েছিল। নওশাদ হেরার কাছে এসে বসল। থ্যাঙ্কস, তুমি আমার লাইফে আসার পর আমি তোমার মতো সঙ্গী পেয়েছি, আর আমার ছেলেটাকে ফিরে পেয়েছি। ও তোমাকে মামুনি ডাকছে, শুনেছ? আমার খুব ভালো লাগছে। তোমার কেমন লাগছে বলবেন আমাকে? হেরা চোখের পানি মুছল। নওশাদ হেরার কপালে চুমু খেলো। আমি শাওয়ার নিয়ে আসি, তারপর তুমি খাবার খাবে। 2 দিন কিছুই খাওয়া হয়নি তোমার। তারপর আমরা অনেক গল্প করব, কেমন? নওশাদ উঠে ওয়াশরুমে ঢুকে গেল। হেরা চুপচাপ শুয়ে আছে। ওর খালি কান্না পাচ্ছে, ভয় হচ্ছে। আনারের মা দরজায় নক করছে। ট্রলিতে করে খাওয়া নিয়ে ঢুকলো নওশাদ আর হেরার জন্য। আমার শরীরটা কেমন আপনার? ওই দিন বিশ্বাস করবেন না আম্মা, আপনার যাওয়ার সময় আমার মনটা ডাকতেছিল। আপনার শরীর খারাপ আসিল, তাও আপনি খালাম্মার সাথে গেলেন। কি যে দৌড়াইছে আম্মা, শুধু আল্লাহ আল্লাহ করছি। আম্মা, ভাইয়া আপনার জন্য খুব কাঁদছে গো। ফুপু আম্মা বলছে তোমার পাপা তোমার মাকে নিয়ে আসবেই। তুমি কান্না বন্ধ করো, তাও কাঁদছে। তাড়াতাড়ি সুস্থ হয়ে যান আম্মা, আপনার এমন দেখতে কষ্ট লাগতেছে। আমি এখন যাই, আপনার দেখতে লোকজন আসা শুরু হইব একটু পর। প্রচুর কাম আছে আমার। আনারের মা বের হয়ে গেল ঘর থেকে। হেরা চোখ বন্ধ করে শুয়ে আছে। নওশাদ গোসল শেষ করে কাঁপতে কাঁপতে বের হয়ে এলো। আজ খুব ঠান্ডা পড়েছে দেখেছো হেরা? খাবার দিয়ে গেছে, খুব খিদে পেয়েছে আমারও। হেরার মুখের সামনে স্যুপের চামচ ধরল। প্লিজ হেরা, খাও। তুমি না খেলে আমিও খাবো না, আমিও 2 দিন না খেয়ে আছি। হেরা স্যুপের চামচে চুমুক দিল। গুড গার্ল। দুজনের খাওয়া শেষ হতেই নওশাদ কিছু একটা খোঁজার জন্য উঠে গেল। এখানেই তো রেখেছিলাম জিনিসগুলো, এই তো। বেড সাইড ড্রয়ার থেকে একটা খাম বের করলো নওশাদ। তোমার সব গয়না এটাতে। হসপিটালে ভর্তির সঙ্গে সঙ্গে এসব খুলে আমার হাতে ধরিয়ে দিয়েছে নার্স। নওশাদ হাসি মুখে বলল, আমি পরিয়ে দেই, একটু অপেক্ষা করো। আমি কি তোমার বেডে তোমার কমফোর্টারের নিচে আসতে পারি? তোমার অনুমতি নিয়ে আসতে চাইছি। মিটমিট করে হাসছে নওশাদ। হেরা একটা সাইড হয়ে বসলো। নওশাদ ওর পাশে কমফোর্টারের ভেতরে ঢুকলো। খুব ঠান্ডা লাগছে বুঝলে। নওশাদ হেরার গলায় চেইনটা পরিয়ে দিল, হাতে চুড়ি কানের দুলগুলো পরিয়ে দিল। আর একটা জিনিস আছে আমার কাছে তোমার জন্য, তাকাও আমার দিকে। নওশাদের আঙ্গুলে একটা টিপ, হেরার কপালে টিপটা পরিয়ে দিল। তারপর হেরার মুখটা 2 হাতে ধরে তাকিয়ে আছে অপলক চোখে। আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম, মনে হচ্ছিল এই মুখটা আর দেখতে পাবো না, এই সুন্দর চোখগুলো কি আর দেখা হবে না ভেবে অনেক কষ্ট হচ্ছিল।
সত্যি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম হেরা। হেরার দুই চোখ বেয়ে আবার পানি পড়ছে। তোমার কিছু হয়ে গেলে আমি পাগল হয়ে যেতাম। একবার একজনকে হারিয়ে নিজেকে সামনে নিতে পেরেছিলাম, কিন্তু এবার মরে যেতাম। একা জীবনটা বয়ে নেওয়ার আর শক্তি নেই আমার। নওশাদের চোখও ভিজে যাচ্ছে। হেরার ঠোঁটে ঠোঁট রাখতেই হেরা শক্ত করে জড়িয়ে ধরল নওশাদকে। কিছুক্ষণ হেরাকে বুকে জড়িয়ে চুপচাপ হয়ে রইল নওশাদ। আমি তোমাকে প্রমিস করছি, তোমাকে এরকম নিরাপত্তাহীনতায় পড়তে আর দিব না। হেরা নওশাদের বুকে জড়িয়ে ধরে শুয়ে আছে। বিশ্বাস করবে হেরা, এক একটা মিনিট যাচ্ছিল আমার নিঃশ্বাসটা বন্ধ হয়ে আসছিল। বারবার মনে হচ্ছিল তুমি না জানি কতটা অসহায় অবস্থায় আছো, আমাকে খুঁজছো হয়তো। আমি কি করব, কোথায় গেলে তোমাকে পাবো কিছুই বুঝতে পারছিলাম না। কখনো মনে হলো চিৎকার দিয়ে কাঁদি। সময় যাচ্ছিল, আমার ভয়টা বেড়ে যাচ্ছিল। তুমি এই শহরের কিছুই ছিল না। এই শহর একটা অসহায় মেয়ের জন্য যে কতটা ভয়ঙ্কর, চিন্তা করেই আমি আতঙ্কে জমে যাচ্ছিলাম। এতটা অসহায় লাগছিল নিজেকে। হেরা গুটিসুটি হয়ে নওশাদের বুকের সঙ্গে মিশে আছে। নওশাদ ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। তুমি এখনো ভয় পাচ্ছ? হেরা মাথা নেড়ে না করলো। গুড, কোনো ভয় নেই। আমি এভাবেই বুকে জড়িয়ে ধরে রাখবো তোমাকে, কোথাও যেতে দিব না, আর কোথাও না। দরজায় টোকা দিচ্ছে কেউ। নওশাদ খুব বিরক্ত হয়ে উঠল। কে আবার? থাক, নক করুক, খুলবো না এখন। যে এসেছে সে আবার নক করছে। হেরা দরজার দিকে তাকিয়ে আছে। এদিকে ফিরো, আমি তোমার ঠোঁটে আরেকবার চুমু খাবো, তারপর গিয়ে দরজা খুলবো, তার আগে না। বলেই নওশাদ হেরার ঠোঁটে ঠোঁট চেপে ধরল। এভাবে প্রতি ঘন্টায় অন্তত 3 বার চুমু খেতে দাও যদি আমাকে, তাহলে তোমার সব কষ্ট ভ্যানিশ হয়ে যাবে। নওশাদ হাসতে হাসতে বলল, আমি এই থেরাপিতেই তোমাকে সুস্থ করে তুলবো, দেখো। হেরা লজ্জায় মুখ ঢেকে ফেলল কমফোর্টারের নিচে। আমি ঘন্টায় ঘন্টায় এই থেরাপি সত্যি সত্যি দিব তোমাকে, দেখবে এক থেরাপিতে দুজন সুস্থ হয়ে যাব। তোমার শরীর খারাপ ভালো হয়ে যাবে, আমার মনটা খারাপ ভালো হয়ে যাবে। কি দারুণ চিকিৎসা, তাই না হেরা? এটা ডাক্তার নওশাদ আজমির চিকিৎসা, বুঝলে? ডাইরেক্ট অ্যাকশন হবেই হবে। তুমি যতই লজ্জা পাও, কিছুই করার নেই। এই চিকিৎসা তুমি ভালো না হওয়া পর্যন্ত চলবে। নওশাদ হাসতে হাসতে উঠে দরজা খুলে দিল। পারুল দাঁড়িয়ে আছে দরজায়। কিছু বলবে? আম্মারে দেখতে এসছে মেজো আম্মা আর ছোট আম্মা। নওশাদ তাকিয়ে দেখে ওর দুই ভাইয়ের বউ দাঁড়িয়ে আছে। ও নাদিয়া, মিলা, তোমরা এসো, ভেতরে এসো। সরি ভাইয়া, আপনারা রেস্ট নিচ্ছিলেন? না না, যাও, ভেতরে যাও, হেরা শুয়ে আছে। নাদিয়া আর মিলা ঘরে ঢুকতেই নওশাদ বের হয়ে গেল। মিলা ঘরের ডেকোরেশন দেখে হাঁ হয়ে গেল। মেজো ভাবি দেখেছো কি সুন্দর করে সাজিয়েছে ঘরটা? মনে হচ্ছে ভাইয়া ভাবির বাসর রাত আজকে। কথাটা বলেই পিছনে তাকিয়ে দেখে নওশাদ দরজায় দাঁড়িয়ে আছে। মিলা দাঁত দিয়ে জিভ কাটল লজ্জায়। আমার চশমাটা নিয়ে যাই, তোমরা বসো। নওশাদ লজ্জা পেয়ে চশমা নিয়ে দ্রুত বের হয়ে গেল রুম থেকে। হেরা বিছানায় হেলান দিয়ে শুয়ে আছে। নাদিয়া আর মিলা ওর পাশে গিয়ে বসল। কি অবস্থা তোমার ভাবি? যা ভয় পেয়েছিলাম আমরা। নাদিয়া হেরার মাথায় হাত রাখলো। হেরা তাকিয়ে আছে ওদের দিকে। নাদিয়া বলল, বিথি এতটা কেয়ারলেস আগে বুঝি নাই। সব কিছুতেই অস্থির সে, আর মেজাজ। সেই জন্য সংসারটা টেকেনি প্রথমবার। বড় ভাবি, ঘটনা কি হয়েছে বলো তো? আমি আর মেজো ভাবি তো মানতেই পারছিলাম না তুমি হারিয়ে গিয়েছো। তবে ভাবি, আরমান বলেছে ভাইয়া তোমার জন্য অস্থির হয়ে গিয়েছিল। এতটা অসহায় ভাইয়াকে সে জীবনে কখনো দেখেনি। ফারহানও বলল ভাইয়া হসপিটালে সারা রাত তোমার হাত ধরে বসেছিল। ভাইয়া কান্নাকাটিও করেছে। ইস, তোমার ভাগ্য ভাবি। আমার কিছু হলে তো ফারহান জীবনেও এত অস্থির হবে না। মনে মনে বলবে জান ছুটলো বাবা। নিজের কথায় মিলা নিজেও হেসে ভেঙে পড়ল। বড় ভাবি এত সুন্দর করে ঘর কে সাজিয়েছে ভাইয়া? হেরা মাথা নেড়ে না করল। এলিন নাহিন, খুব সুন্দর হয়েছে, মনে হচ্ছে বাসর ঘর।
মিলা আর নাদিয়া হাসছে। নওশাদ তার দুই ভাই আর বুবুর সঙ্গে বসে আছে লিভিং রুমে। ভাইয়া তুমি ব্যাংকক গেলে না, সমস্যা হবে না? না, ফারহান গার্মেন্টস মেশিনারিজের একটা ফেয়ার অ্যাটেন্ড করতে যাচ্ছিলাম। বুবু বলল, আমি চিন্তা করছি বাবু, যাওয়ার পর ঘটনাটা ঘটলে কি হতো। বুবু, আল্লাহ অনেক বড় ফাড়া থেকে বাঁচিয়েছে ভাবিকে। চিন্তা করো, আজকালকের দিনে অপরিচিত কোনো মেয়েকে রাতে কেউ আশ্রয় দেয়? আমরা হলে দিতাম। ও ভদ্রমহিলা ভাবিকে কাছে দেখে নিজের বাসায় নিয়ে গেছে। ভাবির গায়ে জ্বর দেখে তিনি ওষুধ খাইয়ে দিয়েছে। ভাবির অনেক জ্বর ছিল, তিনি ভাবিকে মাথায় জলপট্টি দিয়েছে। ওনার ছেলে মেয়ে কেউই ছিল না বাসায়, একা বাসায় তিনি এসব করেছেন। ভাবি নাকি কথাই বলতে পারছিল না। অবশ্য ভাবিকে দেখে নাকি ওরা বুঝেছে ভালো ফ্যামিলির মেয়ে। তোকে এসব কে বলেছে আরমান? বুবু, আমি তো থানায় ছেলে মেয়েগুলোর স্টেটমেন্ট নিচ্ছিল যখন পুলিশ, তখন ছিলাম সেখানে। ভালো করে থ্যাঙ্কস বলেছিস তো ওদের? সেটা বলেছি। বাবু, তুইও ওদের থ্যাঙ্কস বলে দিস ভাই। হেরা একটু সুস্থ হয়ে উঠলে আমি আর হেরা পার্সোনালি গিয়ে ওই ভদ্রমহিলা আর তার ফ্যামিলি মেম্বারদের থ্যাঙ্কস বলে আসবো। এটা সবচেয়ে ভালো হবে। ওরা আমার জন্য যা করেছে সারা জীবন থ্যাঙ্কস বললেও কম বলা হবে। বুবু, নওশাদ বলল, ভাইয়া ভাবির গায়ে জ্বর নেই তো? না, বাসায় আসার পর ছিল না, এখন কি অবস্থা দেখতে হবে। মিলা তো মনে বকবক করে ভাবির মাথাটাই ধরিয়ে দিচ্ছে। থাক ফারহান, গল্প হাসির মাঝে থাকলে ওর ভালো লাগবে। আরমান বলল, বুঝলে ভাইয়া, তোমার পরিচিত লোকজন আমাকে ফোন দিয়ে ঘটনা জানতে চাইছে। সবাইকে কি বলেছিস আরমান? বলেছি ভাবি শপিং মলে গিয়ে অসুস্থ হয়ে গিয়েছিল, একা ছিল, আমরা খুঁজে পাচ্ছিলাম না। আর কি বলবো, বিতি সহজ সরল একজন মানুষকে হারিয়ে রেখে চলে আসছে, এটা কাউকে বলা যায়? নওশাদ চোখ মুখ শক্ত করে চুপ করে আছে। তখনই রেজওয়ান এসে ঢুকলো লিভিং রুমে। কি অবস্থা বন্ধু? বুবু কেমন আছেন? এই তো আছি, বসো। সোফায় বসতে বসতে রেজওয়ান বলল, এই ঘটনার পেছনে সবচেয়ে বড় কেয়ারলেস ছিল তোমাদের ভাই। তিনি তো বিজনেস আর গল্ফ খেলা নিয়ে, বউ সংসার নিয়ে কেমন ভাবনা আছে তার। মেয়েটা যে তার নাম্বারটা জানে না তার খেয়ালই নেই। এই সুযোগে এত বড় ঘটনা করলো, জাস্ট একটা ফোন দিতে যদি পারত, ফেরা ঘটনা এত দূর গড়াতো না। নওশাদ রেজওয়ানের দিকে তাকিয়ে পড়ল। চোর পালানোর পর বুদ্ধি বেড়েছে নওশাদ আজমির। ব্যাপারটা কিভাবে মিস হয়ে গেল বুঝলাম না। আসলে অনেক বছর বাসায় কাউকে ফোন করা হয় না, সেই জন্যই হয়তো মাথায় আসে নাই আমার। নওশাদ হাসছে। হাসবি না শালা, কি একটা রাত ছিল ভাবলেই হাত পা ঠান্ডা হয়ে যায়। সুমনা কোথায়? ওর মাইগ্রেনের পেইন শুরু হয়েছে, আমি একাই এলাম। নিশাল হেরার জন্য মোবাইল কিনে গাড়ির থেকে যখন নামছে, দেখে বিথির গাড়ি বাসায় ঢুকছে। নিশাল ঘরে না ঢুকে দাঁড়িয়ে গেল। বিথি জুথি নিশালকে দেখে বলে উঠল, কোথায় গিয়েছিলেন ইস্যু? একটু কাজ ছিল বাইরে। তোমরা কি মামুনিকে দেখতে এসেছো? বিথি অবাক হয়ে জিজ্ঞেস করল, মামুনিকে? জ্যোতি খালামণি, তুমি ভেতরে যাও, আমি একটু ছোট খালামণির সাথে কথা বলবো। ঠিক আছে, আমি ভেতরে যাচ্ছি, আমার এত সময় নেই, তাড়াতাড়ি ফিরতে হবে, তোরা আয়। জুথি বাসার ভিতরে ঢুকে গেল। তুমি আমার সঙ্গে এদিকে এসো খালামণি। বলেই নিশাল সুইমিং পুলের দিকে এগিয়ে গেল। বিথি নিশালের পিছনে পিছনে সুইমিং পুলের কাছে গিয়ে দাঁড়ালো। এখানে কেউ নেই, বাসার সবাই দোতলায়। নিশাল বিথির দিকে তাকিয়ে বলল, তুমি বাসায় এসেছো কেন খালামণি? হেরাকে দেখতে এসেছি, আর কিসের জন্য? নিশাল কঠিন গলায় বলল, এত কিছুর পরও তুমি কিভাবে মামুনিকে দেখতে আসো? পাপাকে ফেস করতে তোমার একটুকু বুক কাঁপছে না খালামণি? আমি কি করেছি যে ভয় পাবো? ওই গর্ধব মেয়ে হারিয়ে গেছে, আমার কিসের দায়? ঠিক বলেছ, মামুনি গর্ধব আর তুমি খুব চালাক। খালামণি, পাপা একজন সেলফ মেড পারসন। এই প্রপার্টি, এই বিজনেস পাপাকে কেউ গিফট করেনি। এই পর্যন্ত পাপা এসেছে নিজের দক্ষতায়, নিজের মেধা আর বুদ্ধির জোরে। মামুনিকে বোকা বানানো যায়, পাপাকে বোকা বানাবে তুমি ভাবলে কিভাবে? কি বলতে চাইছো নিশা? ঘটনাটা তুমি ইচ্ছে করে প্ল্যান করে ঘটিয়েছো। তুমি কি ভেবেছো তুমি যা ইচ্ছে বলবে সবার মতো পাপা তাই বিশ্বাস করবে?
আমি ইচ্ছে করে হেরাকে হারিয়ে রেখে এসেছি বলতে চাইছো? হ্যাঁ, অস্বীকার করো না খালামণি। সেদিন রাতে আমি তোমার আর জ্যোতি খালামণির ফোনের সব কথা শুনেছি, যা তুমি পোর্চের নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছিলে। তুমি বলনি তুমি হীরাকে পাপার জীবন থেকে দূরে ফেলে রেখে এসেছো। সব তোমার প্ল্যান অনুযায়ী হয়েছে, শুধু পাপা যাওয়ার পর হলে পারফেক্ট হতো ব্যাপারটা। বলনি তুমি তুমি জুসের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে খাইয়ে দিয়েছ। সব জানি আমি। একদম চুপ নিশাল, এইসব আমি তোমার জন্য করেছি বেবি। বিথি নিশালের মুখ চেপে ধরল। বিথি কথাটা বলে আশেপাশে তাকালো। ছাড়ো আমাকে, একদম বাজে কথা বলবে না। ছি খালামণি, তুমি আমার মাম্মার বোন, তুমি পারলে এত বড় কাজটা করতে? ইটস এ ক্রাইম। মামুনির যদি কিছু হয়ে যেত আমি নিজেকে ক্ষমা করতে পারতাম না। তুমি ইচ্ছে করে ঘটনাটা ঘটিয়েছ। শুনে আমি তখন থেকে কি অশান্তির মধ্য দিয়ে যাচ্ছে বিশ্বাস করবে না। তোমার দেয়া ঘুমের ওষুধের জন্য সারাক্ষণ ঘুমাচ্ছে মামুনি। পাপা অস্থির হয়ে যাচ্ছে, তাই দেখে আমি তবুও কিছু বলতে পারছি না। নিশাল, কিসের মামুনি মামুনি করছো? ইয়েস, শি ইজ মাই মামুনি। আমি ডাকবো, তোমার কি সমস্যা? ওই মেয়ে তোমার পাপাকে দখল করেছে। 2 দিন পর বাচ্চা কাচ্চা জন্ম দিয়ে তোমার যা আছে সব দখল করবে বাবা। তোমাকে এত চিন্তা না করলেও চলবে। যাকে তুমি বিপদে ফেলেছো সেই মানুষটা আমার পাপার লাইফের একটা পার্ট। আমি আমার পাপাকে ভালোবাসি, তাই তার লাইফের সব কিছুকে ভালোবাসি। তুমি তো মাম্মা যাওয়ার পর থেকে বলেছো পাপা শুধু তার বিজনেসকে ভালোবাসে, আর কাউকে না। কিন্তু কখনো আমাকে বোঝাওনি আমার পাপা কতটা একা, কতটা কষ্ট তার জীবনে। সোহাম ভাইয়া আমার চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিয়েছে আমার পাপা কতটা নিঃসঙ্গ জীবন কাটাচ্ছিল। উনি যা বুঝিয়ে বলতে পেরেছে, তুমি বা জ্যোতি খালামণি তার কোনো দিন বলনি আমাকে। আমি পাপাকে কতটা ভুল বুঝতাম। আমি তোমার কথা কাউকে বলিনি। আমি চাই না তোমার জন্য আমার মাম্মা লজ্জা পাক, কিন্তু দয়া করে তুমি পাপাকে কিংবা মামুনির সামনে যাবে না। মিথ্যে সহানুভূতির দরকার নেই ওদের। আমি তোমাকে অনেক ভালোবাসি খালামণি, তাই আরও বেশি কষ্ট পাচ্ছি। আর একটা কথা, আমি যাকে মামুনি ডেকেছি তার ক্ষতি করতে যেও না। বারবার মা হারাতে চাই না আমি। নিশাল কথাটা বলেই দৌড়ে চলে গেল দোতলায়। বিথি তাকিয়ে আছে অবাক হয়ে। হঠাৎ পারুল এসে পাশে দাঁড়াতেই চমকে উঠল বিথি। চোখের পানিটা মুছল। দেখলি পারুল, যার জন্য করি চুরি সেই বলে চোর। খালাম্মা, আপনি এখন আর উপরে যান না, না থাক। ভাইয়া মাথা ঠান্ডা হোক, দেখবেন আপনার কাছেই ছুটে যাইব তো। ওর জন্য কি করি নাই বল? সেটাই তো, এইটুকু রইয়া মা মরলো, আপনারই তো বড় করলেন। বাপ তো অফিসে পইরা থাকতো, এইটারে কয় রক্ত বুঝলেন খালাম্মা? আমার কি স্বার্থ? এখন হীরাকে নওশাদ আজমের জীবন থেকে সরিয়ে দিয়ে সব তো নিশালের জন্যই করেছি। যখন খুব চেয়েছিলাম মানুষটাকে, তখন আমার দিকে ফিরেও তাকায়নি। তুই তো জানিস সব, কতটা পাগল হয়ে গিয়েছিলাম ওই নওশাদ আজমের মানুষটার জন্য। আপা যখন বেঁচে ছিল, আপা আর ওনাকে দেখতাম মুগ্ধ হয়ে। কি সুন্দর আন্ডারস্ট্যান্ডিং দুজনের। আপার জন্য পাগল। বিয়ের এত বছর পরেও আপা যা বলতো, যা বোঝাতো, সেইভাবে মানুষটা বুঝতো। আমার সংসারটা নষ্ট করেছি এই মানুষটার জন্য। সারাক্ষণ ওনার সঙ্গে ফয়সালের তুলনা করতাম। আপার জন্য উনি এত পাগল কেন? ফয়সাল আমার জন্য পাগল হয় না কেন? আমি ফয়সালের কাছ থেকে উনি যতটা ভালো আপাকে বাসে, ততটা ভালোবাসা পাই না। হঠাৎ আপা মরে গেল। এতদিনে আমি আর ফয়সাল সেপারেশনের ভেতর দিয়ে যাচ্ছি। বেঁচে থাকতে আপা কত বোঝাতো আমাকে, একটু মানিয়ে নে। আমি বলতাম তোমার জন্য বলা সহজ, কারণ নওশাদ নামের মানুষটা তোমার জন্য পাগল, কিন্তু ফয়সাল আমার জন্য পাগল না। আমার পাগলের মতো ভালোবাসা দরকার। ফয়সাল ডিভোর্স লেটার সাইন করার আগে কত অনুরোধ করলো, আমি সিদ্ধান্তে অনড় ছিলাম। জানিস পারুল, আমি যখন নিশালের জন্য এই বাসায় থাকি, একদিন রাতের বেলা বৃষ্টি হচ্ছে, ঝুম বৃষ্টি। আমি নিশালের বারান্দায় ওর স্কুল ড্রেসটা ভিজে যাচ্ছে আনতে গিয়ে দেখি দুলাভাই ওনাদের রুমের ছাদের বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজছে। উনি বৃষ্টিতে ভিজতে পারতেন না, কিন্তু আপার বৃষ্টি পছন্দ ছিল সারা জীবন। আপার কথা মনে করে তিনি বৃষ্টিতে ভিজছেন। আমি মুগ্ধ হয়ে তাকিয়েছিলাম। আমি সেই রাতে নওশাদ আজমের প্রেমে পড়ে গেলাম। একটা মানুষ কতটা বউ পাগল হলে মারা যাওয়ার পরেও এমন পাগলামি করে? আপার জন্য উনি রাতের পর রাত কাঁদতেন, আর আমি রাতের পর রাত ওনার জন্য কাঁদতাম, ছটফট করতাম, লুকিয়ে লুকিয়ে দেখতাম
তুই তো দেখেছিস এই সংসারটাকে নিজের সংসার ভাবতে শুরু করেছিলাম, কোনোদিন ভুলেও আমার দিকে তাকিয়ে দেখেনি উনি। দুলাভাই না বলে নওশাদ ভাই ডাকা শুরু করলাম এক সময়। একদিন হঠাৎ বলে আমাকে দুলাভাই ডাকো, সেটাই ভালো লাগে, মনে হয় গীতি আছে আশেপাশে। নওশাদ ভাই ডেকো না প্লিজ। লজ্জায় মাথা খেয়ে একদিন নিজেই বলে ফেললাম, আমাকে বিয়ে করেন, আমি নিশালের মা হতে চাই, আমি আপনার নিঃসঙ্গ জীবনের সঙ্গী হতে চাই। আমাকে ফিরিয়ে দিল, আমাকে কোনো মূল্যই দিল না। ওনার মতো এত হ্যান্ডসাম স্মার্ট মানুষ ভেবেছিলাম যাকে বিয়ে করবে ওনার মতো হবে, কিন্তু উনি কাকে বিয়ে করে আনলো? একটা কম বয়সী সুন্দরী গাইয়া মেয়েকে। তুই যখন ওদের কক্সবাজারের ছবিগুলো দেখালি আমাকে, সেদিন আমার মাথা খারাপ হয়ে গেল। বউকে কোলে নিয়ে এত আহ্লাদ আমি সহ্য করতে পারছিলাম না। তার মধ্যে ওনার বোন বিদেশ থেকে এসে হেরাকে রুমে পাঠিয়ে দিল। আমি ওনার চোখে হেরার জন্য যা দেখেছি আমার জন্য কোনোদিন তা দেখি নাই। আমি হেরাকে ওনার পাশে সহ্য করতে পারছিলাম না। জানি এখন আর আমার কোনো কিছুই পাওয়ার নেই, তবুও ভালোবাসার আবেশটা তো মুছে ফেলতে পারিনি। এই বাসায় সময় অসময় কেন আসে, কেন এই বাসার কন্ট্রোল আমার কাছে রেখেছিলাম? কারণ ওই মানুষটা, ওকে একটু দেখা, ওনার জীবনটা সহজ করা। এতটা পারফেক্ট কিভাবে হয়? মানুষ দেখে শান্তি পাই আজও। এত বুদ্ধি, এত মেধা, এত বিচক্ষণ মানুষটা শুধু আমার মনটা আর আমার ফিলিংসটা বুঝলো না। কি জানি, দেখ গিয়ে বোঝেও না বোঝার ভান করছে। খালাম্মা চুপ করেন, এখন কেউ শুনলে আরেক কাহিনী হইব। নিশালকে এতটা ভালোবাসি, ও আমাকে বুঝলো না, পাপার জন্য পাগল হয়ে গেল। খালাম্মা আপনি যান, কয়েকদিন পর সব ঠিক হইব, আপনি আপনার মানুষটারে দেখতে আবার আসতে পারবেন। কিন্তু আমি হেরার সঙ্গে মানুষটাকে সহ্য করতে পারছি না পারুল। কি করেন, সহ্য তো করতেই হইব আপনারে। বিথি চোখের পানি মুছে গাড়িতে গিয়ে উঠল, তারপর জ্যোতিকে রেখেই বাসায় চলে গেল। যাওয়ার সময় উপরে তাকিয়ে দেখে নওশাদ আর রিজওয়ান সিঁড়ির সামনে দাঁড়িয়ে কথা বলছে আর হাসছে কিছু নিয়ে। নিশাল নিজের রুমে এসে চুপচাপ বসে আছে, তার খুব কষ্ট হচ্ছে। সেদিন রাতে বিথির কথাগুলো শোনার পর থেকে সে অসহ্য এক যন্ত্রণার মধ্য দিয়ে যাচ্ছে। তার জন্য তার খালামণি এত বড় একটা অপরাধ করলো, একটা অসহায় মেয়েকে একটা অনিশ্চয়তার মধ্যে ফেলে দিয়ে চলে এলো। এটা তো মেরে ফেলার মতো অপরাধ। আবার জুসের সঙ্গে ঘুমের ঔষধ খাইয়ে দিয়েছে, সেই জন্য মামনি এভাবে পড়ে পড়ে ঘুমোচ্ছে। এই কথা সবার সামনে বললে বিথি খালামনির জন্য পুরো নানু বাড়ির লোকজন ছোট হবে, মাম্মাকে ছোট করা হবে। কিন্তু এত বড় কথাটা সে লুকিয়ে রেখেও শান্তি পাচ্ছে না। কি করবে বুঝে উঠতে পারছে না সে। ভাইয়া তুমি এখানে বসে আছো, স্যার খুঁজে তোমারে। আনারের মা এসে ঢুকলো। কি হয়েছে ভাইয়া? কিছু না। মামুনি কি করে? মেজো আম্মা আর ছোট আম্মার সঙ্গে গল্প করে। ঠিক আছে। তোমার কি হয়েছে ভাইয়া, মনটা খারাপ চইলা যাইবা দেখা? না সেজন্য না, ভালো লাগছে না কিছু। আমি তোমারে চিনি না, তোমার মনে কেউ কষ্ট দিছে। আনারের মা, আমি চলে গেলে তোমরা সবাই মামুনির খেয়াল রেখো, সহজ সরল মানুষ তো, বোঝে না কিছু। চিন্তা করো না, তোমার পাপা আম্মারে কারোর সাথে আর যাইতে দিব না। এখন চলো ডিনার করো। যাও, আমি আসছি। নিশাল চিন্তা করছে বিথি খালামণি যা করেছে সে তার নানুকে জানাবে, কালকে ফোন দিবে অস্ট্রেলিয়াতে। নওশাদের খুব ইচ্ছে করছে হেরাকে দেখে আসতে, কিন্তু নাদিয়া, মিলা, এখন বুবু আর জুথিও ওখানে নিয়ে গল্প করছে। ওরা কি ভাববে কে জানে। তারপরও সে নিজের ঘরে গিয়ে ঢুকলো। বুবু নাদিয়া মিলাকে রান্নার বিষয়ে কিছু একটা বলছে। ওকে দেখে দুই ভাইয়ের বউ একটু নড়ে চড়ে বসলো। হেরার দিকে তাকিয়ে দেখে ও কাত হয়ে শুয়ে ঘুমিয়ে গেছে। হেরা তো দেখে ঘুমাচ্ছে। মিলা বলল, ভাইয়া মাত্রই তাকিয়েছিল। নওশাদ হেরার কপালে হাত দিয়ে দেখে জ্বর বেড়েছে আবার। মিলা হেরার গায়ে হাত দিয়ে দেখে অনেক জ্বর। ভাইয়া ঘুমাতে দেন, উঠলে ওষুধ খাইয়ে দিয়েন, আমরা ওদিকে যাই। ওরা সবাই উঠে গেল। বাবু তুই ওর কাছে থাক, সবাই ঘর খালি করে চলে যাওয়ার দরকার নেই, কিছু লাগে যদি। নওশাদ নাদিয়া মীরাকে উদ্দেশ্য করে বলল, তোমাদের সঙ্গে ও কি কোনো কথা বলেছে?
শুধু বলল ঘর এলিন নাহিন সাজিয়েছে, এর বাইরে আর কোনো কথা বলেনি, তাই না মিলা? আমি ঘটনা জানতে চেয়েছিলাম, এখনো চুপ করেছিল। ঠিক আছে। যুথি নৌশাদের পাশে এসে দাঁড়ালো। আসি দুলা ভাই। খাওয়া দাওয়া করে যাও। পরে একদিন আসবো, হেরা সুস্থ হোক। ঠিক আছে। ওরা সবাই বের হয়ে গেল। নৌশাদ হেরার গা ঘেঁষে বসল, কপালে হাত দিয়ে দেখলো, আবার মুখের উপর ঝুঁকে বলল, ঠিক হয়ে যাবে, তুমি আমি আছি তো। দরজায় নক করার শব্দে তাকালো নৌশাদ। আয় রেজওয়ান, ভেতরে আয়। রেজওয়ান ঘরে ঢুকে বলল, হেরার নাকি আবার জ্বর এসেছে? ঠান্ডা জ্বর তো, এই যাই এই আসে। চলে যাচ্ছি, আমি একটা কথা বলতে এলাম। বস না। রেজওয়ান সোফায় বসতে বসতে বলল, বিদিকে এসেছিল? কোন মুখে আসবে বল? শোন, ঘটনাটা ও ইচ্ছে করে ঘটিয়েছে। শুধু হেরার কাছে মোবাইল নেই, সেই সুযোগে আর আমার নাম্বারটা হেরা জানে না, এটা সে কোনোভাবে আন্দাজ করেছে। রেজওয়ান এত বছরে মানুষ চেনা হয়ে গেছে আমার। আমি তো নানান ধরনের মানুষ নিয়ে থাকি সারাটা দিন। বিধি অনেক অঙ্কের একবারে সমাধান করতে চেয়েছিল। কোন অঙ্ক? সে আগের সব, তুই তো জানিস সব কিছু। ও তো অনেক পুরনো ব্যাপার, ওর বিয়ে হয়েছে হাসিবের সঙ্গে, তো ভালোই আছে। সমস্যা তো সেটা না, ওর সমস্যা হলো হেরা। যেখানে সে থাকতে চেয়েছিল পারেনি, তাই আর কাউকে সেখানে সহ্য করতে পারছে না। তুই ওর সঙ্গে কথা বল। বিথি যা করেছে এটা তো ক্রিমিনাল অফেন্স। হেরার সঙ্গে কত বড় বড় দুর্ঘটনা ঘটে যেতে পারত। দোস্ত, কিছু বলতে ইচ্ছে করছে না। কেন জানিস? গীতির জন্য। সবার সামনে গীতির পরিবারকে লজ্জায় ফেলা হবে, সবচেয়ে বেশি ছোট করা হবে হেরার সামনে। নিশাল বিথিকে এতটা ভালোবাসে, কিভাবে পারি বল বিথির প্রতি কঠিন হতে? তুই ভালো মানুষ বলেই বেশি কষ্ট পাস। ভালো মানুষের কিছু নেই, এটা আমার অসহায়ত্ব। গীতি যাওয়ার পর আমি কি বুঝিনি বিথি কি চাইতো? ওর চোখের ভাষায় সব বোঝা যেত। আর একবার তো সরাসরি কি করলো তুই তো জানিসই সব কিছু। তারপরও তো তুই তোর বাসার রাজত্ব বিধির হাতেই দিয়ে রেখেছিলি। কিছুই করার ছিল না তখন, আমার রাজত্ব তো দেইনি। বাসাটা নিয়ে শান্তিতে থাকুক তাই ভেবেছিলাম, আর সব কিছু নিশালের জন্য বাধ্য ছিলাম। তখনকার ঘটনা সবই মনে আছে আমার। ঠিক আছে, এখন আর প্রশ্রয় দিবি না। এখন তোর রাজত্বের রানীকে আগে সুস্থ কর, তারপর তার হাতে পতাকা তুলে দিয়ে দাসত্বটা সাদরে গ্রহণ কর। এতেই পুরুষ জাতির মঙ্গল বন্ধু। তোকে দেখে শিখতে হবে, ভাবছি দাসত্বটা কিভাবে আনন্দের সাথে এনজয় করা যায়। কি বলে? আমি তো এই বিষয়ে সবাইকে বলি, আমার গুরু নওশাদ আজমি। গীতির একান্ত বাধ্যগত স্বামী ছিলি তুই। যা শালা ভাগ। এখন জাগবো, তুমি আগামী কিছুদিন তোমার রানীর সেবায় নিয়োজিত থাকো। অফিস নিয়ে চিন্তা করো না। ঠিক আছে, চিন্তা করছি না। আমি উঠি, আমার রানী আজ মাইগ্রেনের যন্ত্রণায় কাতরাচ্ছেন। সুমনা সুস্থ হয়ে উঠলে নিয়ে আসিস, তোরা আসলে ভালো লাগে। আজই আসতো, কিন্তু অসুস্থ হয়ে গেল। হেরাকে দেখার জন্য অস্থির হয়েছিল। আমি জানি মাইগ্রেন কি কষ্টের জিনিস। রেজওয়ানকে সিঁড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে এলো নওশাদ। আনারের মাকে দেখে জিজ্ঞেস করলো, নিশাল কোথায়? নিজের ঘরে। আসতে বলো আমার কাছে। বলছি, ভাইয়ার মনটা খারাপ স্যার। কোথায় দেখি? নওশাদ ছেলের ঘরের দরজায় নক করলো। ভেতর থেকে নিশাল বলে উঠল, পাপা ড্রেস চেঞ্জ করছি। ঠিক আছে, ড্রেস চেঞ্জ করে আমার কাছে এসো, পাপা অপেক্ষা করছি তোমার জন্য। ঠিক আছে। ছেলের গলাটা শুনে সত্যিই মনে হচ্ছে সামথিং রং। নওশাদ চিন্তিত মনে নিজের ঘরে ঢুকলো। হেরা তখনও ঘুমিয়ে আছে। বাবা মামুনি এখন ঘুমাচ্ছে? নিশাল এসে পাশে দাঁড়ালো। জ্বর বেড়েছে, ঘুমাক। তোমার মন খারাপ মনে হচ্ছে? কিছু না পাপা। নিশাল বেডের সাইডে বসলো। চলে যাবে দেখে মন খারাপ? বাসার পরিস্থিতি এরকম রেখে যেতে ভালো লাগছে না পাপা। নওশাদ ছেলের হাত ধরলো। বাবা, বাসার পরিস্থিতি স্বাভাবিক আছে, ওই ঘটনাটা ভুলে যাই আমরা। আর মামুনির জ্বর 2-3 দিনে ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা তোমার নেক্সট প্যারেন্টস ডেতে আসবো, তোমার মামুনিকেও সঙ্গে নিয়ে যাব। সমস্যা নেই তো? সমস্যা কিসের আবার, সবাই জানে ব্যাপারটা।
তাহলে মন খারাপ করো না। পাপা, আমার শুধু মনে হচ্ছে যদি মামুনিকে খুঁজে না পাওয়া যেত। সেরকম কিছু হতো না, বাচ্চা পুলিশ খুব তৎপর ছিল। যাদের বাসায় মামুনি আশ্রয় নিয়েছিল ওরা যদি খারাপ লোক হতো? হয়েছে বাবা, যা হয়নি আমরা যদি কিন্তু হয়তো ভেবে খারাপ কিছু চিন্তা করব না, ঠিক আছে? একটা কথা বলবো পাপা, তুমি দেশের বাইরে গেলে মামুনি খালি বাসায় যেন না থাকে। তুমি সুমনা আন্টির কাছে রেখে যাবে, তবুও এখানে রেখে যেও না। নিজের বাসায় থাকবে মামুনি, এতে ভয় কিসের? না পাপা, প্লিজ। আচ্ছা ঠিক আছে। নওশাদ ছেলের মাথায় হাত রাখল। নিশালের খুব ভয় হচ্ছে বিথির জন্য। হেরা চোখ খুলে দেখে নিশাল পাশে বসে আছে, মাথার কাছে নওশাদ। নিশাল, তোমার মামুনির মোবাইল কোথায়? দাঁড়াও, নিয়ে আসছে আমার রুমে। নিশাল নিজের ঘরের দিকে দৌড় দিল। নওশাদ হেরার দিকে তাকিয়ে বলল, তোমার চিন্তায় অস্থির হয়ে গেছে ছেলে, আমাকে সাবধান করছে তোমাকে একা রেখে যেন দেশের বাইরে না যাই। তোমাকে সঙ্গে করে নিয়ে গেলে কেমন হবে হেরা? নওশাদ হেরার গালের সঙ্গে গাল ছুঁয়ে দিল। তোমার আবার জ্বর এসেছে, টেনশন হচ্ছে আমার। নিশাল দরজায় নক করে ঢুকলো। এই যে মামুনির মোবাইল, পছন্দ হয়েছে কিনা দেখো। তুমি যখন এনেছো তোমার মামুনির পছন্দ হবেই কি? হেরা পছন্দ হয়েছে? হেরা মাথা ঝাঁকালো। নিশাল একটা ফ্যামিলি ছবি তুলো তো। এভাবে? মামুনি তো রেডি না, শুয়ে আছে। তোমার মামুনি সবসময় সুন্দর, যেভাবে তুলবে ছবি ভালো আসবে। দাঁড়া, ওকে ধরে বসাই। হেরা নিজেই উঠে বসলো। নওশাদ দুই হাতে দুইজনকে কাছে নিয়ে ছবি তুলল। সুন্দর হয়েছে ছবিটা, দেখো পাপা। অনেক সুন্দর। নিশাল মন খারাপ করে কলেজে যাবে না, তুমি মন খারাপ করে থাকলে পাপার কষ্ট হয়। নওশাদ ছেলের গায়ে চুমু খেলো। তোমরা দুজন খারাপ থাকলে পাপা কিভাবে ভালো থাকবে বলো? নিশাল পাপাকে বলতে পারছে না বিথির কথা। এটা তাকে আরো বেশি অপরাধ বোধে ভোগছে। পাপা আমি যাই, তোমরা রেস্ট নাও। মামুনি তাড়াতাড়ি সুস্থ হও, আমি পরশুদিন চলে যাব। তার আগে তোমাকে সুস্থ দেখতে চাই। সাইকেলের একটা রেস হলে ভালো লাগতো, কি বলো? এবার আমিও তোমাদের সঙ্গে রেসে জয়েন করব, কিন্তু চিন্তা করে দেখি বাপা তোমাকে নিব কিনা, কি বলো মামুনি? হেরা নিশালের গালে হাত ছুঁয়ে দিল। তুমি জানো মামুনি, তোমার চোখ দুটো ঠিক আমার মাম্মার মতো, তাই না পাপা? মাম্মার চোখ তোমার মতো এতটা গ্রিনিশ গ্রে ছিল না, কিন্তু তোমার চোখের দিকে তাকালে মাম্মার কথা মনে পড়ে যায়। আমার চোখ পাপার মতো হয়েছে, মাম্মার মতো হলে ভালো হতো, তাই না? হেরা নিশালের হাত ধরে আছে। নওশাদ চোখ জুড়িয়ে দেখছে। জীবন এভাবেও তার গতিপথ বদলাবে সে কোনো দিন ভাবে নাই। তার একটা মানুষ হবে আবার। নিশাল তাকে এতটা আঁকড়ে ধরবে এটাও কল্পনা করতে পারতো না একটা সময়। আজ সব তার হাতের নাগালে। জীবনটা আবার সুন্দর সুরে ফিরে আসছে। নিশাল হেসে হেসে কথা বলছে হেরার সঙ্গে। নওশাদ উঠে দূরে গিয়ে দাঁড়ালো। একটা সময় এই ঘরটাতে শুধু ফিরতে হবে বলেই ফিরত। শূন্য ঘরে তার জন্য কেউ অপেক্ষা করতো না। কোনো চুরির রুনঝুন শব্দ হতো না। কোনো চোখ তাকে দেখার জন্য খুঁজে ফিরত না। কোনো মিষ্টি গলায় স্বর কখনো শোনা যেত না। কাঁচ ভাঙার মতো হাসির আওয়াজ পাওয়া যেত না এই বাড়ির কোথাও। এক বুক দীর্ঘশ্বাস নিয়ে রাতগুলো গুমড়ে পার করত। আজ রাতটা এগিয়ে আসছে। সে জানে কেউ অনেক অনেক রাতের পর এই বুকের ওমে আশ্রয় খুঁজে নেবে। কেউ তার মন তার শরীরের প্রতিটি রোমকূপকে শিহরিত করবে, পরম নির্ভরতায় আঁকড়ে ধরবে। এই রাত পার হয়ে যাবে কারো হৃদস্পন্দন শুনে। নওশাদ দূর থেকে তাকিয়ে দেখছে নিশাল কতটা সহজ হয়ে হেসে হেসে তার মামনিকে নতুন মোবাইলের ফাংশনগুলো শিখিয়ে দিচ্ছে। জীবনটা বুঝি এতটা ছন্দময় হওয়ার অপেক্ষায় ছিল। আমি কি কোনো মধুর স্বপ্ন দেখছি? হঠাৎ ভোরের আলোর সঙ্গে সেই স্বপ্ন ভেঙে খান খান হয়ে যাবে না তো? নওশাদের বুকের ভেতরে ভালো লাগা, আনন্দ, ভয় সব মিলিয়ে এক অন্যরকম সুরের শব্দ বাজছে আজ। পাপা, হ্যাঁ পাপা। নিশালের ডাকে ফিরে তাকায় সে। তুমি ওখানে কি করছো? দেখো মামুনিকে আমি গেমস ডাউনলোড করে দিয়েছি, ভালো সময় কাটবে মামুনির। নওশাদ ছেলের পাশে এসে দাঁড়ালো। নিশাল খাটে উঠে হেরার পাশে আধশোয়া হয়ে শুয়ে মোবাইলে কি দেখাচ্ছে। গীতি যাওয়ার পর নিশাল এই ঘরের বেডে
কি এভাবে বসেছিল কখনো? নওশাদ মনে করতে পারছে না। একটা সময় গীতি আর ওর মাঝে নিশাল থাকতে এলে নওশাদ করুণ চোখে তাকাতো গীতির দিকে, কারণ গীতির গা ঘেঁষে ছাড়া নওশাদ ঘুমোতেই পারত না। ছেলে বায়না করতো পাপা মাম্মার মাঝখানে ঘুমাবে, অগত্যা নওশাদকে তার জায়গা ছেড়ে দিতে হতো। গীতিও চলে গেছে, সঙ্গে নিয়ে গেছে সেই সব অভ্যেস। আজ নিশাল 16 বছরের কিশোর। এখন পাপা একটু আদর দিলেই তার লজ্জা করে। সময় কত দ্রুত পাল্টে যায়। নওশাদ ছেলের পাশে এসে বসলো। ডিনার করেছো নিশাল? হ্যাঁ, চাচিদের সঙ্গে করেছি। তুমি তো খেলে না পাপা। আমি আর মামুনি সন্ধ্যায় খেলাম, এখন আর আমার খেতে ইচ্ছে করছে না। হেরার নতুন মোবাইলে গেমস খেলায় মগ্ন নিশাল। ছেলের মন ভালো হয়েছে দেখে নওশাদের ভালো লাগছে। মামুনি, তোমার মোবাইলটা আমি নিয়ে গেলাম, আমি এই গেমসটা খেলবো। নিশাল উঠে গেল। বেশি রাত জেগো না বাবা। আজকে আর কালকে জেগে থাকি বাবা, তারপর তো আবার সেই রুটিনের জীবন। ঠিক আছে যাও। মামুনি, কালকে কিন্তু তুমি ফিট হয়ে যাবে। প্রথম দিনের মতো একসঙ্গে ডাইনিংয়ে বসে খাবো আমরা, কেমন? হেরা ঘাড় কাত করলো। গুড নাইট পাপা। বলেই নিশাল রুম থেকে বের হয়ে গেল। নওশাদ হেরার পাশে শুয়ে আছে। আমার দিকে তাকাও হেরা, তুমি নিশালের সঙ্গে কথা বলছো, নাদিয়া মিলার সঙ্গে বলেছো শুনলাম, কিন্তু আমার সঙ্গে কথা বলছো না কেন? নওশাদ হেরার গালে হাত রাখলো। তুমি কথা বলছো না, আমার খারাপ লাগছে। কি হয়েছে হেরা? আমার ভালো লাগছে না কিছু। কি ভালো লাগছে না? আমার সঙ্গে কেন এমন হয়? কি সমস্যা আমার? তোমার কিসের সমস্যা? নওশাদ অবাক হয়ে তাকিয়ে আছে। আমার সঙ্গে কেন এমন হয় বারবার? আমি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম। বারবার মনে হচ্ছিল আমি আর কখনো আপনার কাছে আসতে পারবো না। এই শহরে আমি হারিয়ে গেছি, আমার ঘরে। আপনার কাছে আসা হবে না, আপনাকে দেখা হবে না। আমি একবার ভেবেছিলাম এমন কিছু হলে এবার সত্যি সত্যি একটা ট্রাকের নিচে ঝাঁপ দিব। নওশাল হেরাকে বুকে টেনে নিল। সেরকম কিছুই ঘটতে দিতাম না কি আমি? আমি এই শহর তন্ন তন্ন করে খুঁজে তোমাকে আমার বুকে নিয়ে আসতাম। ওই মহিলা আমাকে তার বাসায় নিয়ে না গেলে আমি ভয়ে রাস্তায় বেহুশ হয়ে পড়ে থাকতাম। এত বড় শহর, লাখ লাখ মানুষ, আমি কাউকে চিনি না, কোনো পথ চিনি না যে পথটা আমাকে আপনার কাছে নিয়ে আসবে। আমি অসহায়ের মতো ছুটে যাচ্ছি, আমার মাথা ঘুরে যাচ্ছে, দম নিতে কষ্ট হচ্ছিল। একটা কথাই মনে হচ্ছিল, আমি আপনাকে আর দেখতে পারবো না, আমি মরে যেতাম আপনাকে খুঁজে না পেলে। কিছু হতো না তোমার, একদম চুপ, আর বলতে হবে না। হেরা নওশাদের বুকে ছড়িয়ে কাঁদছে। প্লিজ কান্নাকাটি বন্ধ করো হেরা, এখন থেকে আর কান্নাকাটি হবে না। নওশাদ হেরার চোখের পানি মুছিয়ে দিল। আমাকে বিথি আপু যেখানে দাঁড় করিয়ে রেখে গেছে আমি সেখানেই ছিলাম। 1 ঘন্টা আমি সেখানে ঠায় দাঁড়িয়েছিলাম, কিন্তু উনি আসেননি। আমি ওনাকে কোথাও পেলাম না। আমি একবার ভেবেছিলাম আমি গেটে দাঁড়িয়ে থাকি, আপনি তো আমাকে খুঁজতে আসবেনই, কিন্তু ওখানে কিছু ছেলে কিভাবে তাকিয়েছিল, ভয়ে আমি রাস্তা পার হয়ে গেছি। আমি কিচ্ছু বুঝতে পারছিলাম না কোথায় যাচ্ছি। এত গাড়ি, মনে হচ্ছিল ধাক্কা দিয়ে ফেলে দেবে আমাকে। ভাবছিলাম হয়তো মরেই যাব। চুপ হেরা, চুপ, একদম চুপ। নওশাদ ওর ঠোঁটে নিচের ঠোঁট চেপে ধরল। হেরার চোখ বেয়ে পানি পড়ছে। প্লিজ ভুলে যাও ঘটনাটা। খারাপ ঘটনা যত বেশি মনে করবে তত বেশি কষ্ট পাবে তুমি। তার চেয়ে আমরা ভুলে যাই ওসব। নিশাল, তোমাকে মামনি ডাকছে, তোমার কেমন লেগেছে? হেরা চোখ মুছতে মুছতে হেসে দিল। ভালো লাগছে, সত্যি নিজেকে মামা লাগছে। তাই? হুম। আমার এত ভালো লাগছে শুনে কি বলবো তোমাকে। তোমার পাশে শুয়ে গেমস খেলছিল, যখন আমার ইচ্ছে করছিল ওর পাশে আমিও শুয়ে পড়ি। ছবিটা আগের মতো হোক। গীতি যখন ছিল নিশালকে বই পড়ে শোনাতো শুয়ে শুয়ে, আমিও ওদের পাশে শুয়ে শুনতাম গল্প। আজ মনে হচ্ছিল আগের মতো ছবিটা তৈরি হচ্ছে। জানো হেরা, এই যে তোমাকে বুকের সঙ্গে জড়িয়ে ধরে আছি, কী যে ভালো লাগছে। হ্যাঁ, না হলে কখনো বুঝতামই না সঙ্গী কী জিনিস। প্রতিটা মানুষের একটা মানুষ লাগে, হাত ধরে থাকার জন্য, নিজের বলে ডাকার জন্য, ভালোবাসার জন্য, রাগ অভিমানের জন্যও। আমি যখন গাজীপুরে আমার সিরামিক্স ফ্যাক্টরিতে যাই, আসার সময় প্রায় দিনই জ্যামে বসে রাস্তার পাশে একটা কাপলকে দেখি। ভিক্ষুক কিংবা রিক্সা চালায় হয়তো। কখনো হাজব্যান্ড ওয়াইফ গল্প করছে,
কিংবা বসে হাসছে। একদিন দেখি হাজব্যান্ডটা ওয়াইফের চুল আশ্রয় দিচ্ছে। এত ভালো লাগে ওদের দুজনকে দেখে। ওদের দেখলে আমার মনে হতো দামি গাড়িতে বসেও আমি শূন্য, আমি নিঃস্ব। আমারও একসময় এরকম একটা ছবি ছিল, সেই ছবিটা ভেঙে গেছে। এরা শক্ত করে জড়িয়ে ধরল নওশাদকে। আজ তোমাকে নিশালকে দেখে আমার আর নিজেকে শূন্য মনে হয় নাই। এখন মনে হচ্ছে ছবিটা আবার তৈরি হচ্ছে। প্রকৃতি আমাকে আবার কেড়ে নেওয়া সব ফিরিয়ে দিচ্ছে। হেরা, তোমার সঙ্গে আমার অনেক কথা বলতে ইচ্ছে করে। এতগুলো বছর নিজের কথাগুলো বলার একটা মানুষ ছিল না। রাতের বেলা অন্ধকার করে চুপচাপ শুয়ে থাকতাম। ঘরের নির্জনতাটা আমাকে খুব কষ্ট দিত। শূন্য ঘরে ফেরার মতো কষ্টের আর কিছু নেই। হেরা নওশাদের ঠোঁট দুটো হাত দিয়ে ছুঁয়ে দিল, চোখের পানি মুছিয়ে দিল। তোমার গায়ে তো আবার জ্বর বাড়ছে হেরা, সারা শরীর থেকে আগুন বের হচ্ছে। চিন্তা করবেন না, ঠিক হয়ে যাবে। নওশাদ উঠে হেরার ওষুধগুলো খাইয়ে দিল। তুমি ঘুমাও, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দেই। না, আপনি ঘুমান। আপনাকে দেখে বোঝাই যাচ্ছে আপনি অনেক ক্লান্ত। আমার ক্লান্তি অনেক কমে গেছে। শারীরিক ক্লান্তি মন ভালো থাকলে এমনিতেই দূর হয়ে যায়। তোমাকে নিশালকে দেখে আমার সব ক্লান্তি থেমে গেছে। বিশ্বাস করবে না হেরা, নিজেকে আজ কতটা সুখী মনে হচ্ছে। কিন্তু আমার জন্য আপনি কত মানসিক টেনশনে ছিলেন। তুমি প্লিজ এই কথা বলে আমাকে লজ্জা দিও না। যা একটা ঘটনা ঘটলো সব আমার বেখেয়ালি হওয়ার জন্য। কথা বলতে বলতেই হেরা একটু পর ঘুমিয়ে গেল। জ্বর ওষুধ খাওয়ার পরও কমেনি। নওশাদ হেরাকে বুকের কাছে নিয়ে জেগে আছে। তার ঘুমোতে ইচ্ছে করছে না। মনে হচ্ছে ঘুমালে এই সময়টা আর সে অনুভব করতে পারবে না। বেড সাইড ড্রয়ার খুলে গীতির ছবিটা বের করলো। আগের মতোই মনে মনে গীতির ছবির সঙ্গে কথা বলছে নওশাদ। গীতি মেয়েটাকে বুকে না টেনে পারলাম না। আমি এগিয়ে যাচ্ছি গীতি, ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। আমার চেয়েও বেশি এগিয়ে গেছে নিশাল ও হেরাকে মামনি ডাকে। আমি জানি আমাকে ভালোবাসে বলেই ডেকেছে। ছেলেটা এত নরম মনের হয়েছে বুঝতেই পারিনি কখনো। তুমি দেখলে বিথি কি করলো? বিথি বারবার তোমাকে লজ্জায় ফেলে দেয়, আর শুধু তোমার জন্য আমি ওকে বারবার এড়িয়ে যাই। গীতি, আমার রাতটা এখন আর দীর্ঘশ্বাস ভরা নেই। কেউ একজন নিঃশ্বাস ফেলছে আমার বুকের উপর, আমিও তাকে টেনে নিচ্ছি নিজের দিকে। তুমি কষ্ট পাচ্ছ কিনা জানি না, কিন্তু আমার ভেতরে কেন এত দ্বিধাবোধ? মনে হচ্ছে তুমি কষ্ট পাচ্ছ। মনে হচ্ছে তুমি বলছো আরও একটু সময় নাও নওশাদ। শীতের সকালে ছুটির দিন হলে নওশাদ সব সময় ছাদ বারান্দার রোদে বসে। তার আব্বাকেও নিয়ে আসে কখনো কখনো। বুবু আসার পর আব্বা সব সময় বুবুর সঙ্গে সময় কাটায়। হেরার জ্বর যাওয়া আসার মধ্যেই আছে। আজ শুক্রবার না থাকলেও নওশাদ অফিস যেত না হেরার সঙ্গে সময় কাটাতো। আগামীকাল নিশাল কলেজে চলে যাবে। হেরা সুস্থ থাকলে ওদের দুজনকে নিয়ে বাহিরে যাওয়া যেত খাওয়ার জন্য। কিন্তু হেরার জ্বর অনেক কম্পিউটারের নিচে শুয়ে আছে এখনো। জ্বর যখন ওঠে তখন চোখ মুখ লাল হয়ে যাচ্ছে ওর। নওশাদ ব্রেকফাস্ট করে রুমে ঢুকে দেখে হেরা তাকিয়ে আছে, চোখের কোণে পানির রেখা। কি হয়েছে আবার? বেশি খারাপ লাগছে? না, অসুস্থ হয়ে পড়েছিলাম, ভালো লাগছে না। নিশাল কালকে চলে যাবে। আপনি ওর সঙ্গে সময় না কাটিয়ে আমাকে নিয়ে ব্যস্ত হয়েছেন। আমি তো তোমাদের দুজনের সঙ্গে সময় কাটাচ্ছি, বাসায় আছি। আপনার এখন ছেলের কাছাকাছি থাকা উচিত। নিশাল সুইমিং পুলে নেমেছে শোয়েবের সঙ্গে। আপনিও যান। না, ওরা এনজয় করছে, করুক। আমি তোমার সঙ্গে থাকি। এক কাজ করো, এসো, রোদে বসি, ভালো লাগবে। ইচ্ছে করছে না। আহ, এসো তো, ভালো লাগবে, দেখো। নওশাদ হাত ধরে হেরাকে ছাদ বারান্দায় নিয়ে এলো। মিষ্টি একটা রোদ, তোমার ভালো লাগবে খুব। শুয়ে থেকে আরও বেশি দুর্বল হয়ে গেছো। তোমার মন এখনো খারাপ হেরা? কেন জানি ভয় ভয় লাগছে। ভয়ের কি আছে? আমি তোমাকে বলেছি তো, তোমাকে আর কেউ কখন আমার কাছ থেকে দূরে নিয়ে যাবে না। তোমাকে কেউ আর গুরুত্বহীন ভাববে না। হেরা তাকিয়ে আছে নওশাদের দিকে। তোমার চুল আছড়ে দেই আমি? ঠিক আছে। নওশাদ চিরুনি নিয়ে হেরার চুল আঁচড়ে দিচ্ছে রোদে বসে। কত লম্বা তোমার চুল। গীতির চুল একবার চিরুনি করতে গিয়ে এমন ছিঁড়েছি, ও আমাকে আর ধরতেই দিত না। হঠাৎ পিছনে তাকিয়ে দেখে সুমনা আর রিজওয়ান দাঁড়িয়ে আছে। আরে তোরা?
তো রুমের দরজা খোলা দেখে ঢুকলাম, দেখি তোরা এখানে ছাদে। রোদে এসে বসলাম দুজন। হীরা, শরীর কেমন তোমার? সুমনা হেরার মাথায় হাত রাখলো। জ্বর আছে এখনো ভাবি? ডাক্তার কি বললো নওশাদ? ঠিক হয়ে যাবে। তোর ছেলে ফোন দিল সকালে, আঙ্কেল কালকে চলে যাব, আপনাদের সঙ্গে লাঞ্চ করতে চাই, আন্টি সহ চলে আসেন। নিশাল? নওশাদ হেরার দিকে তাকালো। হেরার মন খারাপ দেখেছে, তাই তোদেরকে আসতে বলেছে। হেরা সুমনাকে বলল, আসেন ভাবি, রোদটা ভালো লাগছে তাই না? হেরা খুব ভয় পেয়ে গিয়েছিলাম সেদিন, জানো। আমি তো শুধু এক মনে আল্লাহকে ডেকেছি। তোমার কথা যতটা ভেবেছি, সত্যি বলতে কি আমার নওশাদদের জন্য বেশি খারাপ লাগছিল। ও বারবার কেন কষ্ট পাবে, আমি এইসবই ভাবছিলাম। রিজওয়ান বলল, বাদ দাও সুমনা, যা হওয়ার হয়ে গেছে, খারাপ সময়ের কথা মনে করার কোনো দরকার নেই। নওশাদ, আমি তোমার জন্য একটা জিনিস এনেছি। কি সুমনা? সুমনা একটা প্যাকেট নওশাদের দিকে এগিয়ে দিল। কি আছে এতে? খুলে দেখো কি আছে। উনসন অ্যান্ড নিউটনের ওয়েল কালারের একটা সেট, সঙ্গে বিভিন্ন সাইজের ব্রাশ। কি হবে এগুলো দিয়ে? নওশাদ অবাক হয়ে সুমনা আর রেজওয়ানের দিকে তাকালো। রেজওয়ান ইশারা করছে সুমনার দিকে, সে কিছু জানে না। তোমার কি মাথা খারাপ হয়ে গেল নাকি সুমনা? কত আগের শখ, আর যাই বলো এখন ওসব কিছু পারি না। নওশাদ, এই জিনিস কেন তুমি বিসর্জন দিয়েছিলে আমি জানি। সেদিনও আমি তোমার সিদ্ধান্তের পক্ষপাতিতে ছিলাম না, আজও না। প্লিজ সুমনা, আমার এখন অবসর কোথায় ছবি আঁকার মতো? তুমি ইচ্ছে করলে সব করতে পারো নওশাদ। তুমি হেরার একটা পোয়েট্রি আঁকবে প্লিজ। আপনি অনেক সুন্দর ছবি আঁকেন, বাসার দেয়ালে টাঙানো ছবিগুলো দেখেই বুঝেছি। সেরকম কিছু না হেরা, একটা সময় হাবিজাবি চেষ্টা করতাম। সুমনা প্রোট্রেট নিয়ে কি হয়েছিল মনে আছে তোমার? তারপর থেকে আমি কান ধরেছি, আর আঁকবো না। একটা ভুল ধারণা গীতি করেছিল, তুমিও রাগ করে ব্যাপারটা সমাধান করেছিলে, আমরা সবাই জানি। তবে নওশাদ, যেদিন তোর অবস্থা দেখে আমার হাসি পাচ্ছিল, গীতি কি মন খারাপ রাগ হয়েছিল তোর উপর, তুই আর কাঁদ পাসনি। ওর বান্ধবীর ছবি আঁকতে গিয়েছিলি। রেজওয়ান আমার আর খেয়ে দিয়ে কাঁদছিল না গীতির বান্ধবীর ছবি আঁকি, তুইও বিশ্বাস করলি সেই কথা? আমি বিশ্বাস করি না অর্ষাদ, তুমি গীতির বান্ধবীর ছবি আঁকো নাই। গীতির ওই বান্ধবীকে দেখেছি বলেই মনে নেই আমার। গীতি ছবি দেখে সে কি মন খারাপ। আমি ওর বান্ধবীর ছবি এঁকেছি। ওর বান্ধবী থাকে জাপান। তার কিছুদিন আগে আমি জাপান গিয়েছি। আরে আমি জাপান গিয়েছি, কিন্তু ওর বান্ধবীর সঙ্গে তো আমার দেখা হয়নি, তাই না? তবুও গীতি রাগ, অভিমান, তাই ওকে বলেছিলাম আর কখনো পোর্ট্রেট আঁকবো না, যাও। সেটাই তো নওশাদ, এখন তুমি হেরার ছবি আঁকবে। এত সুন্দর একটা মানুষ, আঁকো না একটা ছবি। সুমনা, ওসব আমি ভুলে গেছি। যেদিন মন হবে, ইচ্ছে হবে, সেদিন আঁকবে। নওশাদ দীর্ঘশ্বাস ফেলল। সুমনা হেরার পাশে গিয়ে বসতে বসতে বলল, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে হেরা। জি ভাবি, বলেন। নওশাদ আর রিজওয়ান অফিসিয়াল বিষয় নিয়ে কথা বলছে, সেই ফাঁকে সুমনা হেরার সঙ্গে কথা বলা শুরু করলো। হেরা তাকিয়ে আছে সুমনার দিকে। হেরা, এখন আর তোমার আর নওশাদের মধ্যে কোনো দূরত্ব নেই আশা করি। নওশাদের চোখে মুখে তোমার জন্য অন্যরকম ফিলিংস দেখেছি সত্যি। হেরা চোখ নামিয়ে ফেলল। সবচেয়ে বেশি ভালো লাগছে নিশাল তোমাকে মা হিসেবে মেনে নিয়েছে জেনে। এখন তুমি এই সংসার, এই দুজন মানুষকে নিয়ে নিজের করে নাও, তাহলে এইসব ফালতু দুর্ঘটনা ঘটাতে যারা চায় তারা কোনো সুযোগ পাবে না। আমি তোমাকে খুব শক্তিশালী মেয়ে ভাবি। যে মেয়ে নিজের আত্মরক্ষার জন্য দা নিয়ে কোপ দিতে পারে, সে মেয়ে সাধারণ অবলা কোনো মেয়ে না। তুমি শক্ত হও হেরা, নওশাদ তোমাকে ভালোবাসে। তুমি নিজেও সব অধিকার ফলাও সবার উপর, তোমার স্বামী, তোমার সন্তান, আত্মীয় স্বজন, সবার উপর। মনে রাখবে, দুর্বলকেই সবাই আঘাত করতে পছন্দ করে। নিজেকে তুমি দুর্বল ভাববে, সবাই তোমায় দ্বিগুণ দুর্বল বানাবে।
সুমনা হেরার হাত ধরে আছে। নওশাদ ওদের দিকে তাকালো। কি হয়েছে? কিছু না, তোমার বউকে অধিকার সম্বন্ধে সজাগ করছিলাম। হ্যাঁ সুমনা, আমার এই অবুঝ বোকা বউকে একটু বুদ্ধিমান বানিয়ে দাও তো তুমি। আমিও চাই ওর অধিকারগুলো নিয়ে সজাগ থাকুক। আমি সত্যি এখন চিন্তায় পড়ে গেছি। চিন্তা করো না নওশাদ, হেরা অনেক বুদ্ধিমতী একটা মেয়ে, তুমি শুধু ওর পাশে থেকো। আমি তো পাশেই আছি, যাওয়ার জায়গা আছে আমার। রেজওয়ান বলে উঠল। খুব ভালো লাগছে বন্ধু তোর কথা শুনে। এখন সুখবরটা হীরাকে দে আগে। সুমনা প্রশ্ন করল। কি সুখবর নওশাদ? আমি বলি, নওশাদের কোম্পানি ঢাকায় ফ্যাশন আউটলেট খুলছে। আগামী 1 মাসের মধ্যে একসঙ্গে 4টা আউটলেট চালু হবে। একদম জোরে সোরে কাজ চলছে। সত্যি? কংগ্রাচুলেশন নওশাদ। থ্যাঙ্কস সুমনা। এরা তুমি বুঝতে পারছো কি? আমি বুঝিয়ে বলছি। বলেই সুমনা হেরার কাছে সব বুঝিয়ে বলছে। হেরা চোখ বড় বড় করে শুনছে। জ্বর নিয়েই হেরা গোসল করে দোতলা থেকে নিচে নেমে এলো। নিশাল তার সঙ্গে একসঙ্গে খাবে বলেছিল গতকাল। শরীর খারাপ সত্ত্বেও সে এসেছে। বাসার সবাই নিচে বসে গল্প করছে। হেরা হালকা বেগুনি রঙের একটা সালোয়ার কামিজ পরে ভেজা চুলগুলো ছেড়ে নিচে এসে দাঁড়াতেই নওশাদ মুগ্ধ হয়ে তাকিয়ে আছে। এখন হেরার দিকে তাকিয়ে থাকতে ওর কোনো দ্বিধা কাজ করে না। হাত ইশারায় নিজের কাছে ডাকলো। হেরা ধীর পায়ে নওশাদের কাছে এসে দাঁড়ালো। আমার কাছে বসো। দেখি ওদিকে আনারের মা কি করে। তোমাকে দেখতে হবে না, তোমার শরীর ভালো না। এখানে বসো, সবাই এখানে বসে আছে। হেরা নওশাদের পাশে বসলো। নওশাদ ওর কপালে হাত রেখে চমকে উঠল। এখনো অনেক জ্বর তোমার। খেয়ে ওষুধ খেলে ঠিক হয়ে যাবে। কি বলছো? আজ 3 দিন হয়ে গেছে। বিকেলে আমরা ডাক্তারের কাছে যাচ্ছি। নিশাল রেজওয়ানের ছেলেদের সঙ্গে গল্প করছিল। উঠে এসে হেরার পাশে দাঁড়ালো। কি হয়েছে পাপা? মামনির গায়ে অনেক জ্বর। দেখি। বলেই নিশাল হেরার কপালে হাত রাখলো। তাই তো, অনেক জ্বর। চলো মামনি, তোমাকে রুমে দিয়ে আসি, এখানে কষ্ট করে বসে থাকতে হবে না। আমি তোমার সঙ্গে লাঞ্চ করে তারপর খাবো। কষ্ট হচ্ছে না তোমার? না। হেরার সবার সঙ্গে বসলো ঠিকই খেতে, কিন্তু কিছুই খেতে পারল না। খাওয়া দেখে তার গা গুলিয়ে উঠছে। বুবু হেরার পাশে বসেছিলেন। হেরার পিঠে হাত রাখলেন। কষ্ট হচ্ছে তোমার? ঠিক আছে বুবু। নওশাদ হেরার কাছে উঠে এলো। হেরা, তুমি খেতে পারছো না দেখে বোঝা যাচ্ছে তোমার খারাপ লাগছে। আসলেই খেতে পারছি না, খারাপ লাগছে। উঠে এসো, খেতে হবে না। নিশালের খাওয়া শেষ হোক তারপর উঠি। মামনি, তোমার খারাপ লাগলে বসে দেখো না প্লিজ। নওশাদ হেরাকে ধরে ধরে তুলল। অনেক জ্বর, পুড়ে যাচ্ছে শরীর। আপনি খাওয়া শেষ করেন। পরেও খাওয়া যাবে, চলো আমার সঙ্গে। আনারের মা এসে হেরার এক পাশে ধরল। তুমি এখানে থাকো, আমি নিয়ে যাচ্ছি। বলেই নওশাদ হেরাকে ধরে ঘরে নিয়ে গেল। বিছানায় শুয়ে কপালে ভেজা রুমাল ধরল কিছুক্ষণ। হেরা, ফারহানের সঙ্গে কথা বলেছি, ও আসছে একটু পর। নওশাদ অবাক হয়ে খেয়াল করলো হেরা কমফোর্টারের নিচে শুয়ে রীতিমতো কাঁপছে। খুব কষ্ট হচ্ছে তোমার? আপনি আমার পাশে এসে আমার হাতটা একটু ধরবেন? আমার শরীরটা কাঁপছে কেন বুঝতে পারছি না। নওশাদ হেরার পাশে শুয়ে হেরাকে জড়িয়ে ধরল। হাতটা ধরলেই হবে। কেন, আমি জড়িয়ে ধরলে কি সমস্যা? না, কোনো সমস্যা নেই, আমার লজ্জা লাগছে। আমার দেখা সবচেয়ে লাজুক প্রাণী হলো কাঠবিড়ালি, দেখলেই দৌড়ে পালায়। তুমি তো দেখি কাঠবিড়ালির মতো লজ্জা পাও। তোমার দিকে তাকালে লজ্জা, হাত ধরলে লজ্জা, আর কিছু তো করার সাহসই পেলাম না। এত এত লজ্জা আমার ছোট্ট এই কাঠবিড়ালির মধ্যে। বলে নওশাদ হেরাকে বুকের কাছে টেনে নিল। তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও হেরা প্লিজ, আমার তোমার সুস্থতাটা খুব প্রয়োজন। অল্পক্ষণের মধ্যেই হেরা জ্বরের ঘোরে একদম অচেতন হয়ে গেল। নওশাদ আনারের মাকে ডাকলো। বাসার সব মানুষ রুমে এসে হাজির। মাথায় পানি ঢালা হলো।
ফারহান এসে ব্লাড টেস্টের জন্য নিয়ে যাওয়ার তাগিদ দিল নওশাদকে। বিকালে একটু জ্বর কমতেই নওশাদ ব্লাড টেস্টের জন্য নিয়ে রওনা হলো, সঙ্গে নিশালও যাচ্ছে। এমার্জেন্সি ব্লাড টেস্টে হেরার টাইফয়েড ধরা পড়ল। নওশাদ চিন্তায় পড়ে গেল। ফারহান বলল, এত ঘাবড়ানোর কিছু নেই ভাইয়া, টাইফয়েড এখন আগের মতো কোনো জটিল কোনো রোগ না। নওশাদ বলল, ফারহান, আম্মা কিন্তু টাইফয়েড হওয়ার পরেই বেশি অসুস্থ হয়ে বিছানায় পড়ে গিয়েছিল। এখন অনেক ভালো ওষুধ আছে, আমি দিচ্ছি, তুমি এত চিন্তা করছো কেন? আমি আছি তো ভাইয়া। সন্ধ্যায় নিশালের সঙ্গে দেখা করার জন্য বিথি এসেছে বাসায়। নিশাল অভিমান করে আছে। সেদিনের পর থেকে সে বিথির ফোন ধরছে না। বিথি নিশালের অভিমান ভাঙানোর জন্যই এত কিছুর পরও এই বাসায় এসেছে। ডাক্তারের চেম্বার থেকে এসে নিশাল তার জিনিসপত্র গোছাচ্ছে, তখনই সে নিশালের রুমে এসে ঢুকলো। বিথিকে দেখে নিশাল অবাক হলো। তুমি? হ্যাঁ, নিশালা তো অবাক হওয়ার কিছুই নেই তো। তুমি আমার সঙ্গে দেখা না করে চলে যেতে পারছো নিশু? মামুনি অসুস্থ খুব বাবা, আমরা দুজনেই খুব টেনশনে আছি, মন ভালো নেই। নিশু, কয়দিন হলো হেরা এই বাড়িতে এসেছে? তুমি এসেছো 10 দিন হয়ে গেছে। এতেই হেরা তোমার এত আপন হয়ে গেল? খালামণি, কোনো একটা সম্পর্ক তৈরি হওয়ার জন্য সময়টা খুব বড় ব্যাপার না, ফিলিংসটাই বড় ব্যাপার। এত কথা শিখে গেছো তুমি? আমাকে তুমি ছোট ভাবো কেন? বাবা কি বলেছে জানো? আমাকে কলেজ থেকে বের হওয়ার পরেই বিয়ে করিয়ে দিবে। বলেই নিশাল হাসছে। তোমার পাপা তো নিজে বিয়ে করে মাথা খারাপ হয়ে গেছে, তাই এসব বলছে। খালামণি প্লিজ, পাপাকে নিয়ে কিছু বলবে না। বাবা, গত 6টা বছর আমি তোমাকে মায়ের আদরে বড় করেছি। আজ তুমি তোমার পাপার ছেলে হয়ে গেলে? তুমি তো আমার সোনা বাচ্চা। বিথি নিশালের হাত ধরল। আমি সবার আগে আমার পাপার ছেলে, নওশাদ আজমিরের ছেলে শেহজাদ আজমি, তারপর অন্য কারো। তুমি আমার জন্য অনেক কিছু করেছ আমি জানি, কিন্তু পাপাকে নিয়ে আমাকে ভুলও বুঝিয়েছ। কি ভুল বুঝিয়েছি বেবি? তুমি সবসময় বলতে পাপা আমার চেয়ে বেশি তার বিজনেস আর টাকাকে প্রায়োরিটি দেয়, ভালোবাসে। তো মিথ্যা বললাম কোথায়? তোমার জন্য তোমার পাপা কোনো সময় আছে? আমার পাপা আর অন্য 10টা বাবার মধ্যে তফাৎ আছে। আমার পাপাকে বিজনেস সামলাতে হয়, আর মাম্মা যাওয়ার পর নিজের খেয়াল রাখতে হয়, দাদা ভাইয়ের খেয়াল রাখতে হয়। আমার পাপা একা মানুষ, পারেনি আমাকে মাম্মার মতো যত্ন করতে, তাই বলে ভালোবাসে না সেটা তুমি বলতে পারো না। কোনখানের কোন ছেলে তোমার কি বুঝিয়েছে আর তুমি আমাকে ভুল বুঝছো নিশু? ভুল বুঝায়নি খালামণি, সোহাম ভাই আমাকে অনেক কিছু হারানোর আগে সব পেতে সাহায্য করেছে। আমি যে কত দূরে দূরে থাকতাম পাপার, সেটা আমি জানি। ঠিক আছে, যা হয়েছে হয়ে গেছে। তুমি আমার উপর রাগ হয়ে আর থেকো না বেবি। আর হেরাকে তুমি মামুনি ডাকো কেন? পাপা বলেছে ডাকতে। পাপাও বলবে কেন? আশ্চর্য, আমার ইচ্ছে মামুনি ডাকবো। নিশু, তোমার মাম্মাম যাওয়ার পর কত বলেছিলাম আমাকে ছোট মা কিংবা মামি ডাকতে, কিন্তু তুমি কখনো ডাকোনি। আর এখন 2 দিনের হেরাকে মামুনি ডাকো, যার বয়স তোমার চেয়ে 5 বছরের বড়। খুব কষ্ট পাচ্ছি বেবি। তোমাকে ছোট থেকে খালামণি ডাকি, তোমাকে হঠাৎ অন্য কোনো ডাকে কেন ডাকতে হবে? আর মামুনি পাপার ওয়াইফ, বয়সে যাই হোক সম্পর্কে মাই হয় আমার। আমার খুব ভালো লাগছে মামুনি ডেকে, পাপা খুব খুশি হয়েছে, সেটাই বড় কথা। যাই হোক, তুমি আমার উপর রাগ করে থেকো না বেবি। তুমি মামুনির সাথে যা করেছো আমি মানতে পারছি না। তোমার জন্য করে ফেলেছি বাবা, একটু বোঝার চেষ্টা করো। আমার জন্য তুমি এত বড় একটা ঘটনা ঘটিয়ে ফেললে। আজ মামুনি কিছু হয়ে গেলে পাপার কি হতো চিন্তা করে অস্থির হয়ে যাচ্ছে। একটা কথা মনে রেখো খালামণি, মামুনি পাপাকে খুব ভালোবাসে। তুমি এমন কিছু করবে না যেন পাপা মামুনি কষ্ট পায়। ঠিক আছে নিশাল, তুমি আমার উপর রাগ করে থেকো না তবু। হেরা আরও কিছুক্ষণ নিশালের রুম থেকে তারপর বের হয়ে এলো। পারুল রুমের সামনেই ছিল, ওকে দেখে বলল, তো স্যার কোথায়? জানি না, নিজের ঘরে? মনে হয় না ফুফু আমার ঘরে মনে হয়। আম্মা একা ঘরে শুয়ে আছে, একটু আগেই দেখে এলাম। আমি ঢুকছি দুলা ভাই, এদিকে আসলে ডাক দিবি আমাকে। ঠিক আছে। বিথি হেরার ঘরের দরজায় নক করলো। দরজা খোলা, ভেতর থেকে হেরার গলা শোনা গেল।
বিথি রুমে ঢুকে দেখে হেরা ঘর মোটামুটি অন্ধকার করে শুয়ে আছে, শুধু বেডসাইড একটা ল্যাম্প জ্বলছে। বিথিকে এই সময় হঠাৎ এখানে দেখে হেরা অপ্রস্তুত হয়ে গেল। হেরা শুয়েছিল, উঠে বসলো। তুমি শুয়ে থাকো হেরা, উঠতে হবে না। তুমি খুব অসুস্থ শুনলাম, নিশাল কালকে চলে যাবে, তাই দেখা করতে এলাম। বসেন আপু। না, বসবো না। কেমন একটা ব্যাপার হয়ে গেল দেখো। আমি সেদিন ওয়াশরুম থেকে বের হয়ে তোমাকে অনেক খুঁজেছি, পেলাম না। হেরা চুপ করে আছে, তার কিছু বলতে ইচ্ছে করছে না। এত বড় শপিং মল, একবার কেউ হারিয়ে গেলে খুঁজে পাওয়া কষ্ট। যাই হোক, আমি ভেবেছি তুমি দুলাভাইকে ফোন দেবে। আমি তো জানি না তুমি তোমার স্বামীর নাম্বারটাই জানো না। তোমাকে দুলাভাই একটা ফোনও কিনে দিল না, সেটাও জানতাম না। কতটা বেখেলি হলে নিজের বউকে এতদিনে একটা মোবাইল কিনে দেওয়ার কথা মাথায় আসে না মানুষের। যাই হোক, এটা তোমাদের স্বামী স্ত্রীর ব্যাপার, আমার কিছু বলার নেই। আসলে উনি জানতেন না আপনার সঙ্গে একদিন বাইরে যেতে হবে আমাকে, জানলে সঙ্গে সিকিউরিটি গার্ডই দিয়ে দিতেন। বিথি তাকিয়ে আছে হেরার দিকে। ভালো বলেছ, তোমার সঙ্গে সিকিউরিটি গার্ডই রাখা উচিত। কখনো বাথরুমে আটকে যাচ্ছ, কখনো শপিং মলে হারিয়ে যাচ্ছ। চিন্তা করবেন না আপু, এখন থেকে উনি দিয়ে দেবেন। আপনি দাঁড়িয়ে কেন, বসুন। না, বসবো না, রেস্ট নাও, ভালো থেকো। নিশালের সঙ্গে দেখা হয়েছে আপনার? ওকে নিয়ে চিন্তা করো না হেরা, ও আমার বাচ্চা, ওর সঙ্গে আমার দেখা হওয়াটা কেউ আটকাতে পারবে না। হেরা তাকিয়ে আছে। বিথিকে পারুল ঠিক খবরটা দিতে পারেনি। নওশাদ তার নিজের ঘরেই ছিল, নিজের বিছানায় কমফোর্টারের নিচে মাথা ঢেকে ঘুমিয়েছিল। এটা পারুল এবং বিথি কেউই জানতো না। হঠাৎ হেরার কমফোর্টারটা নেমে যেতেই ওর গায়ের ওপর নওশাদের হাতটা জড়িয়ে আছে দেখে বিথি থতমত খেয়ে গেল। নওশাদ উপর হয়ে শুয়েছিল দেখে আলো আধারিতে বোঝাই যাচ্ছিল না কেউ হেরার পাশে শুয়ে আছে। বিথির বুকে ধাক্কার মতো লাগলো, সঙ্গে সঙ্গে বলল, আমি যাই হেরা, ভালো থেকো। জি আপু, বাসায় আসবেন। ঠিক আছে। বিথি 2 পা আগাতেই নওশাদ পেছন থেকে ডেকে উঠল। বিথি। বিথি দাঁড়িয়ে গেল। একটু দাঁড়াও, তোমার সঙ্গে আমার কথা আছে। বিথি পেছন ফিরে তাকালো। জি বলেন দুলাভাই। নিচে যাও, বসো, আমি আসছি। হেরার শরীর ভালো না, ও রেস্ট নিক, আমরা নিচে গিয়ে কথা বলবো। নওশাদ উঠে হেরার গালে হাত দিয়ে ফিসফিস করে বলল, তুমি শুয়ে থাকো, আমি আসছি। কিছু লাগলে আনারের মাকে ডাকবে। বিথি ঘর থেকে বের হয়ে পারুলের দিকে তাকিয়ে বলল, তোকে থাপ্পড় দেওয়া দরকার, ফাজিল কোথাকার। আমি কি তা করছি খালাম্মা? চুপ। নওশাদকে রুম থেকে বের হতে দেখে পারুল আস্তে করে সরে গেল। নওশাদ গতরাতে ঘুমোয়নি, সারা দিন হেরাকে নিয়ে চিন্তিত ছিল। ডাক্তারের কাছ থেকে এসে হেরার সঙ্গেই শুয়ে থাকতে থাকতে ঘুমিয়ে গিয়েছিল। হঠাৎ বিথি তার হেরার গলা শুনে ওর ঘুম ভেঙে যায়। ঘরের বাহিরে এসে বিথিকে বলল, নিচে না, আমার স্টাডি রুমে এসো বিথি। বিথি স্টাডি রুমে ঢুকতেই নওশাদ দরজাটা চাপিয়ে দিল। কি ব্যাপার দুলাভাই, দরজা চাপিয়ে দিলেন যে? এখন আপনার বাসার লোকজন আমাকে নিয়ে ঘরে দরজা লাগিয়ে দিয়েছেন দেখে খারাপ কিছু ভাববে না তো? নওশাদ হাসলো। আগে আপনার ঘরে আমি ঢুকলেই তো আপনার অনেক সমস্যা হতো, দরজা চাপিয়ে দিলে তো আপনি মেয়েদের মতো চিৎকার করে উঠতেন। নওশাদ হাসতে হাসতে বলল, বিথি, এখন আমার ঘরে আমার বউ আছে, এখন আমি ব্যাচেলর নই, কারো সমস্যা নেই। ইনফ্যাক্ট তখনও সমস্যা হতো না। আমার বাসা, আমি যা ইচ্ছে করতে পারতাম, কিন্তু আমি তোমাকে প্রশ্রয় দিতে চাইনি। আমি অনেক কিছুই চাইনি বিথি। আপনি অনেক কিছুই করতে পারতেন, ঠিক বলেছেন। আসলে অনেক কিছু করতে পারতাম বিথি। প্রতি রাতে নতুন নতুন মানুষ আমার বেডরুমে আনলেও এই বাড়ির কারো সাহস ছিল না আমাকে নিয়ে কিছু বলার। আপনি কি এসব বলার জন্য আমাকে ডেকেছেন? না, তুমি অনেক বুদ্ধিমতী মেয়ে বিথি, তুমি অনেক বিচার বিবেচনা করে কাজ করো, কিন্তু তুমি আমাকে এতটা নির্বোধ, বুদ্ধিহীন ভাবলে কিভাবে? মানে? তুমি চিন্তা করলে কিভাবে আমি বুঝতেও পারবো না। হেরাকে তুমি ইচ্ছে করে শপিং মলে ফেলে রেখে এসেছো। দুলাভাই, আপনি অনেক বুদ্ধিমান ঠিক, কিন্তু ভুল বুঝছেন, ঘটনাটা সেরকম না।
যাই হোক, ঘটনা কি তুমি জানো? আমি জানি তাই বলেছি। নেক্সট টাইম মনে রেখো, আমাকে যতটা ভালো মানুষ ভাবো, একটা লেভেল পর্যন্ত আমি ভালো, তারপর আমি যথেষ্ট খারাপ হতে পারি। আমার ভালোবাসার মানুষদের জন্য আমি যথেষ্ট বেপরোয়া, ওদের জন্য যে কোনো কিছু করতে পারি। গীতির বোন বলেই তোমার অনেক কিছু আমি ইগনোর করেছি, হয়তো আর পারবো না। আপনি অনেক বদলে গেছেন দুলাভাই। আপাকে ভুলে হীরাকে ভালোবেসে ফেললেন। তোমার আপাকে ভালোবাসি কিনা এখনো সেই হিসাব তোমাকে দিব না। আর একটু আগে হেরাকে বললেন আমি বেখেয়ালি, একদিন এই বেখেয়ালি মানুষটাকে বিয়ে করার জন্য পাগল হয়ে গিয়েছিলে। হ্যাঁ, আপার জন্য সেদিন আমার ভালোবাসাটা আপনি ফিরিয়ে দিয়েছিলেন। খুব ভালোবেসেছিলাম আপনাকে, খুব। আমার জীবনটা আপনি নষ্ট করেছেন। মানে? নওশাদ অবাক হয়ে তাকালো। আপনার জন্য আমি ফয়সালকে কষ্ট দিয়েছি, আপনার জন্য অনেক কষ্ট পেয়েছি নিজেও। কি বলছো এসব? ফয়সালের সঙ্গে তোমার সেপারেশন গীতি মারা যাওয়ার আগে থেকে ছিল। আপনার সঙ্গে তুলনা করেই আমি ফয়সালকে মেনে নিতে পারিনি কখনো, আর আজ হাসিবকেও আপনার জন্য কষ্ট দিই। এসব তোমার সমস্যা বিথি। তোমাকে আমি বলেছি ফয়সালের থেকে আমি বেস্ট, কিংবা হাসিবের থেকে। তোমাকে কিংবা জ্যোতিকে কোনো দিন নিজে ছোট বোনের বাহিরে দেখি নাই। তোমাকে আগেও বলেছি এই কথা। চুপ করেন, আপনি এসব বলা বন্ধ করেন প্লিজ। বিথি, নিজের জীবনটা নষ্ট করো না। তোমাকে আর কিছু বলার নেই, যেতে পারো। বিথি যাওয়ার পর নওশাদ চুপ করে বসে রইল, মনে মনে বলল, বিথি তুমি বুঝবে না কোনোদিন। আগেও অবুঝ ছিলে, এখনো। ভালোবাসা জোর করে হয় না। গীতির বোনকে নিজের স্ত্রী হিসেবে গ্রহণ করব অসম্ভব ছিল আমার জন্য। আমি ভাবতেও পারি না তোমার সেই পাগলামি করার রাতটা আমি ভুলিনি বিথি। নিশাল যাওয়ার সময় অনেক মন খারাপ করে কলেজে চলে গেল। নওশাদ যখন ওকে কলেজের বাসে তুলে দিতে এলো, গাড়িতে বসেও বারবার বলছিল, মামনিকে একা রেখে তুমি দেশের বাইরে যাবে না পাপা, আর বাসার বাইরে থেকো না বেশি। ঠিক আছে বাবা, আমি তোমার মামনির যত্ন রাখবো। তুমি তোমার মামনিকে এত ফিল করো নিশাল? হ্যাঁ পাপা, কারণ মামনি তোমাকে খুব ভালোবাসে, আমি দেখেছি। আর আমরা ছাড়া মামনির তো কেউ নেই পাপা। নওশাদ অবাক হয়ে ছেলেকে দেখল। নিশালের মন আরও একটি কারণে খুব খারাপ। কালকে রাতে পাপা আর বিথি খালামণির স্টাডি রুমের সব কথা সে শুনেছে। খালামণিকে নিয়ে পাপা যখন স্টাডিতে ঢোকে তখন ভেবেছিল পাপা খালামণিকে বকাঝকা করবে, কিন্তু সে যেসব কথা শুনেছে তার খুব খারাপ লাগছে। খালামণি পাপাকে বিয়ে করতে চেয়েছিল। মাম্মার বোন হয়ে কিভাবে এই চিন্তা করলো খালামণি? আর সেই জন্য মামনিকে দেখতে পারে না খালামণি। ছি, আর বলছে আমার জন্য মামনিকে ফেলে রেখে এসেছিল। ওর খুব ভয় হচ্ছে মামনিকে নিয়ে। ছোট মানুষ বিথি, খালামণির সঙ্গে বুদ্ধিতে পারবে না কখনো। হেরা ২০-২৫ দিন অসুস্থ হয়ে পড়ে রইল। জ্বর কমলেও দুর্বলতার জন্য মাথা তুলতে পারে না। নওশাদ ইচ্ছে থাকার পরেও খুব বেশি সময় বাসায় থাকতে পারছে না। বছরের শুরুতে ওর খুব ব্যস্ততা থাকে। তার মধ্যে তার কোম্পানির ফ্যাশন আউটলেট চালুর শেষ পর্যায়ের কাজে সে অসম্ভব ব্যস্ত। জাঁকজমকভাবে উদ্বোধন করবে, সেজন্য আরও বেশি বসতে হচ্ছে মার্কেটিং টিমের সঙ্গে, ডিজাইনারদের সঙ্গে। সুমনা প্রায় দিনই এসে হেরাকে দেখে যায়, ওকে নিজের মেয়ের মতো বুদ্ধি দেয়, গল্প করে। হেরা সুমনার কাছ থেকে শিখছে কিভাবে নওশাদ আজমির পাশে পারফেক্ট হওয়া যাবে। সুমনা বলল, নওশাদ ইদানিং ব্যস্ত বেশি, তাই না হীরা? খুব ব্যস্ত ভাবি, রাত হয়ে যায় ফিরতে ফিরতে। এসে আমার সঙ্গে ডিনার করে, আমাকে ঔষধ খাইয়ে দিয়ে ক্লান্তিতে সব আর বসতেই পারে না, বিছানায় শোয়ার সঙ্গে সঙ্গে ঘুমিয়ে যায়। বুঝেছি, কাজ পাগল হয়ে যায় সে। তোমাকে কিন্তু খুব ভালোবাসে নওশাদ। কি জানি ভাবি, আমারও সব বোঝার ক্ষমতা নেই। কি বলো? যে কোনো মেয়ের এই ক্ষমতা প্রবল, আর তুমি বলছো তুমি বোঝো না? বোকা। তুমি কতটা ভালোবাসো বলো? আমি জানি না ভাবি। হেরা কথাটা বলেই হেসে দিল। নিশাল কলেজ থেকে হেরার নাম্বারে ফোন দিয়ে সপ্তাহে একদিন কথা বলে। পাপা খুব ব্যস্ত, হেরার কাছ থেকে শুনেছে। মামনি, তুমি নিজের যত্ন নিও। ঠিক আছে, তোমার প্যারেন্টস ডেতে আসবো তো, তাই তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে হবে আমাকে। মনে থাকে যেন। মনে থাকবে আমার। নওশাদ হেরার মুখে ছেলের কথা শুনে হাসল। হেরা, তোমাকে আমি একটু খেয়াল রাখতে পারছি না, সরি। আমি ঠিক আছে, আপনি চিন্তা করবেন না। আমি তোমাকে খুব সুন্দর একটা জিনিস দিতে চাইছি,
জিনিসটা দেখে তোমার মনটা খুশিতে লাফিয়ে উঠবে আমার বিশ্বাস। কি? মাত্র কয়েকটা দিন অপেক্ষা করো, দেখবে। ঠিক আছে। হেরা নওশাদের মাথায় হাত রাখলো। খুব ক্লান্ত লাগছে আপনার? খুব হেরা, এত কাজের চাপ, অফিসে কফিটা খাওয়ার সময় পাই না। রমিজ কফি দিয়ে যায়, আমার খেয়ালই থাকে না। আর আমি বাসায় শুয়ে বসে থাকি, কিছুই করার নেই। বেশি দিন না, খুব তাড়াতাড়ি তোমার আরামের দিন শেষ হবে হেরা। কেন? তোমার পাশে দেখো একটা বড় খাম আছে, খুলে দেখো কি আছে ওখানে। হেরা খামটা হাতে নিয়ে বলল, কি আছে এতে? খুলে দেখো। হেরা খাম খুলে দেখে তার সব সার্টিফিকেট, মার্কশিট। আপনি এগুলো কোথায় পেলেন? হেরা আকাশ থেকে পড়ল। তুলে আনিয়েছি তোমার ভার্সিটি থেকে। কিভাবে? লোক পাঠিয়ে। তারপর এখন তুমি এখানে ভর্তি হবে কোনো একটা প্রাইভেট ভার্সিটিতে। সত্যি? না, মিথ্যা। নওশাদ হেরার নাক টিপে দিল। আচ্ছা হেরা, তোমার এইম ইন লাইফ কি ছিল? সত্যি করে বলবো, আমি বিসিএস দিয়ে পুলিশ অফিসার হতে চেয়েছিলাম। একবার একটা হিন্দি মুভিতে রানী মুখার্জিকে পুলিশ অফিসার হিসেবে দেখে পুলিশ হব ঠিক করেছিলাম, কিন্তু হতে আর পারলাম কোথায়। সমস্যা কি? এখন পড়াশোনা শেষ করে হয়ে যাও। আমার তো শুনেই দারুণ লাগছে, খুব ভালো হবে, সবাইকে বলবো। আমার ওয়াইফ কিন্তু এসপি। প্লিজ হেরা, তুমি পড়াশোনা করো, আমি চাই তুমি তোমার স্বপ্ন পূরণ করো। আমার স্বপ্ন পরিবর্তন হয়ে গেছে, আমার স্বপ্ন এখন সংসার করা। সংসার তো পুলিশ অফিসার হয়েও করতে পারবে। আমি শুধু আপনার স্ত্রী হিসেবে আপনার সংসারটা করতে চাই, নিশালের এবং আব্বার দেখাশোনা করতে চাই। ঠিক আছে, আপাতত খুব ভালো করে পড়াশোনাটা করো। এই সেশনে ভর্তি করে দিব তোমাকে, ঠিক আছে? একটা জিনিস মনে রাখবে, তোমার সবকিছু তোমাকে ছেড়ে যেতে পারে, কিন্তু তোমার বিদ্যা তোমাকে ছেড়ে যাবে না। এই কথাটা নানা ভাইও বলতো আমাকে। হেরা নওশাদকে জড়িয়ে ধরল। স্যার ঠিক কথাই বলতো। হেরা চুপ করে আছে। কি হলো, চুপ করে গেলে যে? নানা ভাইয়ের কথা মনে হয়ে যাওয়ার মনটা কেমন করে উঠল। নওশাদ হেরার দিকে তাকালো। হেরা, তুমি মন খারাপ করো না, এখন আমিই তোমার সব, স্বামী, বন্ধু, আত্মীয়, সব কিছু। আর তুমি আমার কাঠ বিড়ালি, সারাক্ষণ ছুটে বেড়াবে, কিন্তু লজ্জা পেয়ে আমার বুকে লুকিয়ে যাবে। কিন্তু আমি কোথায় লুকাবো বলো তো? যদি পুলিশ বউ আমাকে লকআপে ঢুকাতে চায়। হেরা হেসে দিল। তোমার শরীরের দুর্বলতাটা কমেছে? অনেকটা, শুধু খেতে ইচ্ছে করে না কিছু। প্লিজ খাওয়া দাওয়া ঠিকভাবে করো। হেরা, আমি এই কয়টা দিন খুব ব্যস্ত থাকবো খুব। তারপর আগামী মাসে 7 দিন সব কিছু থেকে ছুটি নিব, পুরো সময়টা শুধু তোমার। বাসায় রেস্ট নেবেন? বাসায় থাকবো না, তোমাকে নিয়ে দারুণ একটা জায়গায় যাব। তোমার জীবনের শ্রেষ্ঠ 7 দিন তুমি কাটাবে। তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও, তোমার আমার জন্য চমৎকার একটা সময় অপেক্ষা করছে। হেরা নওশাদের বুকে মাথা রাখলো। ঠিক আছে, অপেক্ষা করছি। নওশাদ মনে মনে বলল, তোমার চেয়েও বেশি আমি অপেক্ষা করছি কাঠবিড়ালি। বুবুর যাওয়ার সময় হয়ে গেছে। কিভাবে 1 মাস হয়ে গেল। হেরা এখন সম্পূর্ণ সুস্থ। বুবুর সঙ্গে শপিংয়ে যাচ্ছে প্রতিদিন। বুবু রাজ্যের শপিং করছেন। হেরাকে একগাদা ড্রেস, শাড়ি কিনে দিল। নিজের 2 ছেলের বউ, ছেলে, নাতিনদের জন্য। পরিচিত সবার জন্য গিফট কিনেছেন। নাদিয়া আর মিলার জন্য গিফট কিনে দিয়েছে। হেরা বুঝতে পারে ওকে বুবু বাকি দুজনের চেয়ে বেশি আদর করেন। আপনি আমাকে এত কিছু কিনে দিয়েছেন বুবু। হ্যাঁ নাদিয়া, মিলাকে বলো মন খারাপ যেন না করে। তোমার জন্য আমার অন্যরকম অনুভূতি। তুমি আমার বাবুর বউ। বাবুর জীবনটা মরুভূমি হয়েছিল, তুমি বাবুর জীবনে আসার আবার আনন্দ হয়ে আছে, তাই তুমি আমার খুব প্রিয়। হেরা বুবুকে জড়িয়ে ধরল। একটা কথা বলবো, বুবু মায়ের আদর খুব একটা পায়নি। আপনাকে দেখলে মনে হয় মা বুঝি এমনই হয়। আমার কি মনে হয় জানো হেরা, তুমি অনেক ভালো মা হবে, আমার নিশালকে অনেক আদরে রাখবে। নিশালকে আদর না করে উপায় আছে? ও কত ভালো, আর একটা মাত্র ছেলে আমাদের। খুব শান্তি পেলাম আমি তুমি ওকে তোমাদের ছেলে বলছো শুনে। কি বলবো বুবু, ও যদি আমাকে মামনির জায়গা দিতে পারে, আমি ওকে ছেলে ভাববো না কেন? হেরার হাত ধরে জান্নাত আজমি বললেন, খুব ভালো থাকো তোমরা।
তোমাকে একটা কথা বলতে চাইছি হেরা। বাবু তোমাকে বলবে না হয়তো কোনো দিন। কি বুবু? বাবু সারা জীবন বাচ্চা খুব পছন্দ করত। ওর অনেকগুলো বাচ্চা ছেলে মেয়ে চেয়েছিল। গীতির টিউমার ছিল, তাই নিশালের পর কনসিভ হয়নি। আরও নানান সমস্যা ছিল ওর, কিন্তু বাবু সেই ইচ্ছেটা পূরণ করো ভাই। ও মুখ ফুটে বলবে না, নিশাল বড় হয়ে গেছে দেখে, কিন্তু তুমি ওকে বলবে তুমি মা হতে চাও। তোমার অধিকার আছে মা হওয়ার। হেরা মাথা নিচু করে আছে। বুবু, আপনার ভাইয়ের ইচ্ছেই আমার ইচ্ছে। উনি যা বলবেন তাই হবে আমার জীবনে। তুমি ইচ্ছে প্রকাশ করবে, তুমি কিছু চাইলে বাবু না করবে না। কথা দাও আমাকে, বাবুকে বলবে তুমি। ঠিক আছে বলবো, কিন্তু যেদিন এই প্রসঙ্গ উঠবে তার আগে না। হেরা হেসে দিল। ঠিক আছে, আমি খুব তাড়াতাড়ি শুনতে চাই তুমি মা হতে যাচ্ছ। খবর শোনার সঙ্গে সঙ্গে আমি চলে আসব এখানে তোমার যত্ন করার জন্য। একজনকে প্রয়োজন তো, এখানে তো কেউ নেই। বাবু সবসময় অফিস ফ্যাক্টরি নিয়ে ব্যস্ত থাকে, বউকে যত্ন রাখতে পারবে না। তাড়াতাড়ি কিনা জানি না বুবু, আমি আবারও বলছি আপনার ভাইয়ের ইচ্ছে আমার ইচ্ছে। ঠিক আছে ঠিক আছে, আমি বাবুকে বলে যাব। জান্নাত আজমি এই প্রসঙ্গ আবার নওশাদের সামনে তুললেন। নিশাল চলে গেছে, বাসাটা খালি হয়ে গেছে। হ্যাঁ বুবু, ও থাকলে খুব যে দৌড়ঝাঁপ করে তা না, কিন্তু বাসাটা ভরা ভরা লাগে। বাসার আসল প্রাণ বাচ্চারা। হ্যাঁ বাবু, তুই তো সব সময় বলতি তোর 3-4টে বাচ্চা কাচ্চা থাকবে। হেরার বয়সও কম, তোর অনেক সম্পত্তি, সেটারও কমতি নেই কোনো। নিয়ে ভাই আরও 2টা বাচ্চা। বুবু যেভাবে বলছো মনে হচ্ছে দোকানে গিয়ে অর্ডার করলেই বাচ্চা চলে আসবে। আমি কি সেই কথা বলছি? তুই আগে বল, কি চিন্তা করেছিস? কিছু চিন্তা করিনি বুবু। বুবু প্লিজ আমাকে একটু সময় দাও, চিন্তা করি আগে। নওশাদ মনে মনে ভাবছে। তোমাকে কিভাবে বলি বুবু, আমার আর হেরার মাঝে সেই দূরত্বই এখন অতিক্রম হয়নি। আমরা দুজন আগে নিজেদের বোঝাপড়াটা তৈরি করি, তারপর দেখা যাবে। আর হেরা কি সন্তানের জন্য তৈরি? ওর বয়স কত কম, পড়াশোনা শেষ করবে, ওসব পরে দেখা যাবে। বুবু আর দুলাভাই চলে গেলেন ফ্লোরিডাতে। যাওয়ার দিন নওশাদের হাত ধরে খুব কাঁদলেন। পরের বার এসে আব্বাকে দেখবো কিনা জানি না, আমি এবার আসতে পারবো কিনা তাও জানি না। বাবু, তুই ইউএসএতে গেলে আমাকে দেখতে আসবি কিন্তু। আসবো বুবু, তুমি এভাবে কাঁদলে আব্বা তো ভেঙে পড়বে, আরও তখন সামলাবো কিভাবে? তুই হেরাকে সময় দিবি, বাচ্চা বয়সী মেয়ে, সারা দিন একা থাকে বাসায়। তুই তো তোর কাজ নিয়েই ব্যস্ত। ঠিক আছে, সময় দিব। বুবু চোখের পানি ফেলতে ফেলতে এয়ারপোর্টের জন্য গাড়িতে উঠে গেল। নওশাদের কাজ থাকায় এয়ারপোর্টে যেতে পারেনি। ছোট ভাই ফারহান আর শোয়েব গিয়ে বিদায় দিয়ে এলো। ইদানিং নওশাদ যখন রাতে বাসায় ফেরে তখন হেরা ঘুমিয়ে যায়। হেরার অপেক্ষা করতে খারাপ লাগে না, কারণ মানুষটা এসেই ওর সঙ্গে এত সুন্দর করে হেসে হেসে মজার মজার কথা বলবে, ওর মন ভালো হয়ে যায়। এখন রাত প্রায় 11টা, নওশাদ আসেনি। সন্ধ্যায় একবার ফোন দিয়ে বলেছে ফিরতে দেরি হবে। হেরা যেন ডিনার করে ফেলে। হেরা তবুও না খেয়ে বসে আছে। হেরার ভালো লাগে না মানুষটা একা একা বসে খায় এটা দেখতে। নওশাদ যখন এসেছে অপেক্ষা করতে করতে হেরা ঘুমিয়ে গেছে। নওশাদ বাসায় ফিরেই আনারের মাকে প্রশ্ন করলো, খেয়েছে তোমার আম্মা? না স্যার, আপনার জন্য বসে আছে। কি বলো? আমার তো দাওয়াত ছিল, খেয়ে এসেছি। আম্মা তো অসুখ ভালো হওয়ার পর খাইতে পারে না, দুপুরেও কোনোদিন খায় কোনোদিন খায় না। ওই সকালেই আপনার সঙ্গে যা খাই সেটাই। এই কথাটা তুমি আগে বলবে না? আচ্ছা ঠিক আছে, তুমি খাবার নিয়ে উপরে এসো। নওশাদ নিজের রুমে ঢুকে দেখে হেরা কম্পিউটারের নিচে শুয়ে দিব্যি ঘুমোচ্ছে। নওশাদ ফ্রেশ হয়ে হেরার কাছে বসে ওর গাল নাক ধরে টানাটানি করতেই হেরা চোখ খুলে হাতটা ধরল নওশাদের। কি হচ্ছে? না খেয়ে কেন ঘুমাচ্ছ? শুয়ে থাকতে থাকতে ঘুমিয়ে গেছি, চলেন খেয়ে আসি। সরি হেরা, আমার দাওয়াত ছিল, খেয়ে এসেছি। আসলে অনেক দিনের অভ্যাস, বাসায় না জানানো ভুলে গেছি যে আমার জন্য এখন কেউ না খেয়ে অপেক্ষা করে। সরি।
আচ্ছা, কোনো ব্যাপার না, আমার খেতে খুব একটা ইচ্ছেও করছে না। আমি শুনেছি হেরা তুমি ঠিকভাবে খাচ্ছ না ইদানিং। সেরকম কিছু না, একটু খাওয়ার পর আর খেতে ইচ্ছে করে না। কেন? জানি না। আনারের মা হেরার খাবার নিয়ে ঢুকলো। এত খাবার কে খাবে? তোমার স্যার খেয়ে এসছে? আনারের মা, রেখে যাও তো আনারের মা। আনারের মা ট্রে রেখে চলে গেল। আমি একটা অপরাধ করেছি, খেয়ে আসবো, তোমাকে জানাইনি। এখন সেই অপরাধে জরিমানা দিব, ঠিক আছে? কিভাবে? তোমাকে নিজের হাতে খাইয়ে দেই হেরা। হেরা অবাক হয়ে তাকিয়ে আছে। প্লিজ লাগবে না, আমি খেয়ে নিচ্ছি। আমি দিব বলেই নওশাদ হেরার জন্য প্লেটে ভাত মেখে মুখের সামনে ধরল। হেরা ভাত মুখে নেওয়ার আগেই ওর চোখ ভিজে উঠল। কি হলো? কিছু না। এত সুখ পাওনা ছিল আমার। ছিল হেরা, জানো একটা সময় আমি রাত করে বাসায় ফিরতাম, ক্লান্তিতে খাওয়ার ইচ্ছে থাকতো না, গীতি আমাকে মুখে তুলে খাইয়ে দিত, কিন্তু আমার কখনো সুযোগ হলো না ওকে মুখে তুলে খাইয়ে দেওয়ার। খুব ইচ্ছে করতো ওকে মুখে তুলে খাইয়ে দেই, কিন্তু ওর কারো হাতে খাওয়া পছন্দ ছিল না। ও আবার যেটা পছন্দ না সেটা করতে চাইতো না কখনো, কাউকে খুশি করার জন্যেও না। আপনার খুব ইচ্ছে করতো তাই না ওনাকে খাইয়ে দিতে? খুব। আর কি কি করার ইচ্ছে ছিল, করতে পারেননি আপনারা? অনেক ইচ্ছেই ছিল। আমার খুব ইচ্ছে ছিল গীতিকে পাহাড়ের কাছে ঘেঁষা কোনো একটা বাড়ি করে দিব, তারপর হঠাৎ ছুটি কাটাতে যাব। সন্ধ্যায় দুজন বারান্দায় বসে নীরবতার শব্দ শুনবো, আকাশে থাকবে পূর্ণিমার চাঁদ। আপনার তো অনেক টাকা, আপনি কেন ইচ্ছেগুলো অপূরণ রাখলেন? নওশাদ হেরার দিকে তাকিয়ে হেসে দিল। বোকা মেয়ে, টাকা দিয়ে কি সবসময় ইচ্ছে পূরণ করা যায়? সময়ের দরকার হয়। জীবন আমাকে সেই সময়টুকু দেয়নি হেরা। একটা সময় আমি টাকার পিছনে ছুটেছি, তারপর টাকা এলো, কিন্তু সময়টা আমার কাছে ধরা দিল না। দেশ বিদেশে কত জায়গায় ঘুরলাম, কিন্তু আমার ছোট্ট সেই স্বপ্নটা পূরণ করতে পারলাম না। হেরা খাওয়া শেষ করলো। আপনার খুব কষ্ট হয় তাই না এসব ভেবে? এখন আর কষ্ট ছাড়া অন্য সব কিছুই হয়, হাহাকার বোধ হয়। তারপর নিজেকে বোঝাই, আসলে কি জানো, ছোট ছোট অপূর্ণতার নামই জীবন। কিছু আফসোস না থাকলে জীবন একেবারে পানসে। সব কিছু ঠিকই ছিল, গীতি ফাঁকিটা দিল আমাকে অসময়ে চলে গিয়ে। হেরার খুব বলতে ইচ্ছে করছে, আমার সঙ্গে কি সেই ইচ্ছেগুলো পূরণ করা যায় না? অনেক কথার মতোই এই কথাটা বলতে পারেনি হেরা। নওশাদ হাত ধুয়ে এসে চুপচাপ বসে রইল কিছুক্ষণ, তারপর হেরার কাছে এগিয়ে আসেনি। তোমাকে বলতে খেয়ালই ছিল না, তুমি আগামীকাল এলিন নাহিনদের ভার্সিটিতে ভর্তি হতে যাচ্ছ। সকাল সকাল উঠে রেডি হয়ে যেও। আগামীকাল? হেরা লাফিয়ে উঠল। কোনো অ্যাডমিশন টেস্ট দিতে হবে না আমাকে? না, ভার্সিটি রেজিস্ট্রার আমার বন্ধু মানুষ, বিশেষ বিবেচনায় তুমি কোনো টেস্ট ছাড়াই ভর্তি হচ্ছ। সাবজেক্ট? তোমার ইচ্ছা। আপনি সাজেশনটা দিন প্লিজ। তোমার মার্কশিট দেখে মনে হলো ইংলিশ ইকোনমিক্স নিয়ে পড়লে তুমি ভালো করবে। ল পড়তে পারো ইচ্ছে করলে। আপনি যেটা বলবেন। তাহলে ইংলিশই পড়ো, তোমার আগের সাবজেক্ট। ঠিক আছে, আমার খুব এক্সাইটেড লাগছে, আবার ভয়ও লাগছে। ভয় লাগছে কেন? যদি আবার হারিয়ে যাই? গাড়ি দিয়ে যাবে, গাড়ি দিয়ে আসবে বাসায়। তোমার কাছে মোবাইল আছে, হারাবে কিভাবে তাহলে? বোকা মেয়ে, এসো আমার কাছে। হেরা নওশাদের কাজ ঘেঁষে এলো। একটা কথা বলবো হেরা, তুমি ভার্সিটিতে কাউকে বলো না তুমি বিবাহিতা। কেন? বললে কি সমস্যা? সমস্যা নেই, দেখি ছেলেরা আমার সুন্দরী বউয়ের প্রেমে পড়ে কিনা। এসব কি বলেন আপনি উল্টোপাল্টা কথা? আমি ছেলেদের সঙ্গে কেন কথা বলতে যাব? বারে একসঙ্গে পড়বে, বন্ধু থাকবে না তোমার? না, আমি ছেলেদের সঙ্গে বন্ধুত্ব করি না। আর আপনি জানেন আমি ছেলেদের কতটা এড়িয়ে চলি। কোনো একটা ছেলের আশেপাশে থাকলেই আমার অস্বস্তি হতে থাকে। আমার পাশে থাকলেও? আপনি আর অন্য ছেলেকে এক হলেন? আচ্ছা ঠিক আছে, কালকে ভর্তি হয়ে মাইকিং করে এসো। তুমি বিবাহিতা, হে পুরুষ জাতি আমার কাছে থেকে দূরে থাকুন। আপনি তো আমাকে টেনশনে ফেলে দিলেন। এত সব ছেলেদের সঙ্গে কিভাবে পড়াশুনো করব? চুপ, কী সব ফালতু বিষয় নিয়ে টেনশন করো তুমি হেরা। তুমি তোমার মতো পড়াশোনা করবে আর 10টা মেয়ের মতো বন্ধু বানাবে। যত খুশি বন্ধু বান্ধবের সঙ্গে হইচই করো, দিন শেষে আমার বুকে ফিরে আসলেই হবে। আমি এই ঘরে একা থাকতে পারবো না কখনো। একা থাকতে কে বলেছে আপনাকে? কালকে আপনি ভর্তি করাতে নিয়ে যাবেন। সরি, আমি যেতে পারবো না। শোয়েব তোমাকে নিয়ে যাবে।
আর এলিন নাহিন থাকবে তো তোমার সঙ্গে, তোমার 2 গাইড। হেরা মনে মনে কালকের দিনটা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়ল। পরদিন সকালে হেরা, শোয়েব, এলিন, নাহিনের সঙ্গে ভার্সিটিতে গেল ভর্তি হওয়ার জন্য। রেজিস্ট্রার নওশাদের বন্ধু হওয়ান কোনো ঝামেলাই হলো না। আমি ভেবেছিলাম ভর্তি পরীক্ষা দিতে হবে। শোয়েব বলল, আপনার জন্য ওসব লাগবে না, কারণ আপনি নওশাদ জামির ওয়াইফ। এই ভার্সিটির ভিসি থেকে রেজিস্ট্রার মামার খুব ঘনিষ্ঠ, তাই আপনার জন্য বিশেষ ব্যবস্থা। আপনি এলিনদের সঙ্গে ঘুরে দেখেন, ভার্সিটিটা এদিকের কাজ আমি চালাচ্ছি। না, ঘুরতে গেলে হারিয়ে যাব আবার। আপনি খুব ভয় পান তাই না? আপনি তো আবার সব কিছু জানেন না, তাই হাসছেন। না জানালে জানবো কিভাবে মামি? সব কিছু সবার জানতে হয় না। হেরানা নওশাদকে ফোন দেওয়ার জন্য উঠে গেল। শোয়েব তাকিয়ে আছে হেরার দিকে, মনে মনে বলল, অদ্ভুত একটা মেয়ে। এলিন, নাহিন হেরাকে নিয়ে ঘুরে ঘুরে ভার্সিটি দেখবে, ওদের বন্ধুদের সঙ্গে পরিচয় করিয়ে দিবে। ওরা দুজন কোনো কারণ ছাড়াই ওকে বৌমণি হিসেবে পরিচয় করিয়ে দিল না। হেরা একটু অবাক হলো, কিন্তু চুপ করে রইল। মাহাদি নামের নাহিনের ফ্রেন্ড হেরাকে দেখে নাহিনকে বলল, কে রে এই সুন্দরী? আমাদের আত্মীয়। এখানে পড়বে? হুম। রূপের আগুনে পাগল করে দিবে তো সবাইকে। সাবধানে বন্ধু, আগুনে হাত দিলে পুড়ে গেলে আবার বলো না যে তোমাকে সতর্ক করিনি। হাত পুড়বে কেন? মাহাদির হাত লোহায় পড়ে না কখনো। এমনও তো হতে পারে হাত পুড়ে ছাই হয়ে গেল আর তুই টেরও পেলি না। দেখা যাক, তুই একটু হেল্প কর নাহিন, তাহলে হয়তো পড়লো না কিছুই। নাহিন মাহাদির কানের কাছে ফিসফিস করে বলল, প্রেমী পড়া বারণ, কারণে অকারণ, বুঝলি? মনে রাখিস এই গানটা। আর কিছু বললাম না। আজ হেরার জীবনে একটা বিশেষ দিন। একদিন সে ভেবেছিল পড়াশোনা আর কোনো দিন হবে না। আজ সে দারুণ সুন্দর একটা ভার্সিটিতে ভর্তি হয়ে এসেছে। অনেক টাকা লেগেছে, কিন্তু তার কাছে যা অনেক টাকা, তার স্বামীর কাছে সেটা কিছুই না। ইস, নানা ভাই যদি জানতো খুব খুশি হতো। হেরা সন্ধ্যা থেকে অপেক্ষা করছে নওশাদের। মানুষটার জন্য তার জীবনটা বদলে গেছে। এত সুন্দর একটা জীবন তার অপেক্ষায় ছিল সে জানতো না। গোল্ডফিশগুলোর কাছে বসে যখন ভাবছে নিজের জীবনটা নিয়ে, তখন আনারের মা ছুটে এলো কাছে। আম্মা, আপনার মোবাইল কই? ওপরে চার্জে দেয়া কেন? স্যার ফোন দিছিল, আপনারে কইছে রেডি হয়ে থাকতে, বাইরে নিয়ে যাইব। কি? হেরা উঠে দাঁড়ালো। কোথায় নিয়ে যাবে? আমি কেমনে বলবো যাইব কই? মনে হয় কোনো পার্টিতে। তাড়াতাড়ি কাপড় পরেন, সুন্দর কইরা সাজেন, দৌড় দেন। হেরা চিন্তায় পড়ে গেল। সে ছুটে গেল এলিনদের কাছে। এসব বিষয়ে দুই বোন খুব ওস্তাদ। বৌমনি, তুমি আজকেই প্রথম ভাইয়ের সঙ্গে বাইরে যাবে। তোমাকে দারুণ করে সাজিয়ে দেবো আমরা, দেখো। তাড়াতাড়ি করো, উনি চলে আসবেন। এটা পরো বৌমনি, ব্ল্যাক ইজ অলওয়েজ এলিগেন্ট। দুই বোন মিলে হেরাকে খুব সাধারণভাবেই সাজালো। চোখে একটু কাজল, আইলাইনার, একটু নুড লিপস্টিক, এক সাইডে একটা খোপা। এতেই নওশাদ হেরার দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে রইল কিছুক্ষণ। গাড়িতে উঠে হেরা জিজ্ঞেস করলো, কোথায় যাব আমরা? তোমার আজ একটা বিশেষ দিন। তুমি ভার্সিটিতে ভর্তি হলে আমাকে খাওয়াবে না হেরা? এই কথা আগে বলবেন না, আমি তো ফ্রি ছিলাম। বিকেল থেকে আপনার পছন্দের সব রান্না করে রাখতাম। বোকা মেয়ে, আমরা রেস্টুরেন্টে খাবো, আমাকে রেস্টুরেন্টে ট্রিট দিবে তুমি। আমার কাছে টাকা নেই, বিল আপনাকেই দিতে হবে। তুমি দিবে। হেরা নওশাদের কানের কাছে এসে ফিসফিস করে বলল, সত্যি আমার কাছে টাকা নেই। নওশাদ হাসছে, দেখা যাক কি হয় হেরা। ওরা নওশাদের পছন্দের একটা রুফটপ রেস্টুরেন্ট নিয়ে বসলো। হেরা দুপুর থেকে মুগ্ধ হয়ে দেখছে চারপাশটা। চাঁদের রেস্টুরেন্ট, বৃষ্টি হলে কি হবে? ভিজে ভিজে খাবো। মোটেও সেরকম কিছু হবে না। একটা জিনিস খেয়াল করেছো? আমরা ঢুকতেই অনেকেই তাকাচ্ছিল, সবাই তোমাকে দেখছে। কেন? দেখতে এত সুন্দর মেয়েটা এই বুড়োর সঙ্গে এসেছে কেন তাই ভাবছে। ছি, এসব কি বলছেন আপনি? নওশাদ হাসছে। নিজেকে বুড়ো ভাবতে আপনার খুব ভালো লাগে, তাই না? আমি তো বুড়োই।
এসব কথা বলতে ইচ্ছে করছে না। রেস্টুরেন্টটা খুব সুন্দর। এটা নিশালের খুব পছন্দের রেস্টুরেন্ট। তাহলে ও আসলে আসবো আমরা। ঠিক আছে। আজ কেমন লাগলো তোমার ভার্সিটি? ভালো। ক্লাস কবে থেকে? আগামী মাস থেকে। গুড। বিল দেওয়ার সময় নওশাদ একটা কার্ড হেরার হাতে দিয়ে বলল, এটা দাও এবং যত্ন করে রাখো নিজের কাছে, এটা তোমার। হেরা নওশাদের দিকে তাকিয়ে আছে। অবাক খবর কিছু নেই, তুমি বাসার বাইরে যাবে, টাকা লাগবে না সেই জন্য। সেই রাতের পর ঠিক 3 দিন পর হেরা আর তার জীবনের সবচেয়ে বড় চমকটা পেল নওশাদের কাছ থেকে। নওশাদের ফ্যাশন আউটলেটের উদ্বোধনের দিন হেরা নওশাদের সঙ্গে 5 তারকা হোটেলে এসে যখন ঢুকছে, ওর খুব ভয় ভয় লাগছে। সুমনাকে দেখে যদিও সে একটু ভরসা পেল। সুমনা বলল, তোমার জন্য দারুণ একটা খবর আছে হেরা। কি খবর ভাবি? আমি তো বলবো না, অপেক্ষা করো। হেরা, তুমি কি জানো এখানে উপস্থিত অনেক মেয়ে তোমাকে হিংসা করছে। তাদের মধ্যে অনেকে মিডিয়ার সেলিব্রিটি, বিজনেসম্যান, এমনকি বিজনেসম্যানের স্ত্রীরাও আছে। কেন ভাবি, আমি কি করলাম? কারণ তুমি আজ নওশাদের স্ত্রী। এখানে অনেকের কাছে নওশাদ অনেক কাঙ্ক্ষিত একটা পুরুষ। অনেকেই চাইতো নওশাদ এক সন্ধ্যা তাদের সঙ্গে কাটাক। কেউ কেউ তো চাইতো নওশাদ এক রাতও তাদের সঙ্গে যদি কাটাতো। কি বলছেন ভাবি? তুমি কল্পনাও করতে পারবে না সুন্দর মুখের আড়ালে মানুষের চরিত্রটা কতটা কালো। মানুষের চরিত্রের আন্দাজ হয়তো করতে পারবো না, কিন্তু আপনার বন্ধু অন্যরকম মানুষ, সেটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। ঠিক বলছো। নওশাদ অন্য ভুবনের মানুষ। অন্য পুরুষেরা কেউ কেউ আরো বেশি হিংসা করছে নওশাদকে, কারণ এত বছর একা থাকার পর তোমার মতো কাউকে নওশাদ পেয়েছে। কি যে বলেন ভাবি, এখানে সব মেয়েরা কত স্মার্ট, দেখতেও কত সুন্দর। আমি ওদের মতো এত যোগ্যতা সম্পন্ন নই। সবাই ঘষে মেজে মেকআপ সুন্দরী, তোমার মতো ন্যাচারাল সুন্দরী না। দেখো, তুমি হালকা মিষ্টি কালারের একটা জামদানি পরেছো, হালকা একটা গয়না পরেছো, এতেই তোমার দিক থেকে চোখ সরানো যাচ্ছে না। আর যোগ্যতার কথা যদি বলি, এক এক মানুষের এক এক রকমের যোগ্যতা। তোমার গুণেই তুমি অনন্য। নওশাদ যখন হেরাকে নিজের স্ত্রী হিসেবে পরিচয় করিয়ে দিচ্ছিল, সবার কাছে হেরার ভিতরে ভালো লাগার অন্য এক অনুভূতি তৈরি হচ্ছিল। এই ভালো লাগাকে কোনো বিশেষণে ফেলতে পারবে না সে। একটু পরেই মঞ্চে উঠে নওশাদ মিডিয়া দেশের অনেক গণ্যমান্য ব্যক্তিদের সামনে ঘোষণা করলেন তার আউটলেট হেরার নাম। দেশীয় তৈরি পোশাকের নতুন ব্র্যান্ড হিসেবে হেরাকে পরিচয় করিয়ে দিল সবার সামনে। হল ভর্তি অতিথিরা যখন করতালি দিয়ে শুভেচ্ছা জানাচ্ছে, নাম শুনে হেরা তখন এত চমকে গেল। সবসময় যা হয়, চোখটা তাকে খুব যন্ত্রণা দেয়। ওর চোখ ভিজে গেল সঙ্গে সঙ্গে। সে ঘুণাক্ষরেও কল্পনা করেনি এরকম কিছু একটা ঘটতে পারে তার জীবনে। নওশাদের প্রতি ওর অনুভূতিটা সে প্রকাশ করতে পারে না কখনো, কিন্তু তার এই মুহূর্তে খুব ইচ্ছে করছে মানুষটাকে ছুঁয়ে দেখতে। এত উজাড় করে সম্মান সত্যিই কেউ কাউকে দিতে পারে বলে ভাবনায় সীমান্তে দূর দূর পর্যন্ত ছিল না কখনো তা। নওশাদ মঞ্চ থেকে দেখছে হেরাকে। হেরা চোখের পানি মুছায় ব্যস্ত তখন। কিছু পাওয়া অনেক প্রত্যাশাকে ছাড়িয়ে দেয়। কিছু মানুষ এত ভালোবাসা নিয়ে আছে পৃথিবীতে। হেরা মুগ্ধ হয়ে নওশাদকে দেখে তার মতো নগণ্য একটি মেয়েকে কোথা থেকে নিয়ে এসে কোথায় জায়গা দিলেন উনি। এত এত ভালোবাসা সম্মানের যোগ্য সত্যিই কি সে ছিল কখনো? হেরা তাকিয়ে দেখছে শুধু নওশাদের শত লোকের ভিড়ের মাঝে, তার চোখে শুধু নওশাদের দিকেই যাচ্ছে। মনে মনে বলছে, হেরা আপনি কি একটু আসবেন আমার কাছে? খুব ইচ্ছে করছে আপনাকে একটু ছুঁয়ে দেখি।